হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আমরা ফার্স্টেই আন্তরিকভাবে দুঃখিত যে আমরা কিছুক্ষণ সময় একটু দেরি করেছি, কারণ আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম প্লাস বৃষ্টির কারণে অনেকেই একটু আসতে লেট করছিলেন। দ্যাটস ওয়াই একটু সময় লেট হয়েছে, তার জন্য আগেই দুঃখিত। সবাইকে নিউ ট্রাইজেন্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন অ্যান্ড কষ্ট করে এসেছেন তার জন্য ধন্যবাদ। অ্যান্ড অনেকেই আমাদের সাথে অনলাইনে জয়েন করার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন, তাদের কাছেও সরি বলে নিচ্ছি আগেই, সো একটু লেট হয়েছে। সো আমি পরিচয় দিয়ে দিচ্ছি, আমি আনিসুর রহমান রিয়েল। আমি নিউ ট্রাইজেন্স সাইটে বিজনেস হেড হিসেবে আছি। অ্যান্ড আমার পাশেই আছেন, ঠিক ডান দিকে আছেন আমাদের এমডি স্যার আছেন, নজরুল ইসলাম স্যার। তার সাথেই আছেন আমাদের হেড অফ আইটি, আমাদের সারোয়ার জাহান খান স্যার। অ্যান্ড আরেকজন আছে যিনি আমাদের বাম পাশে আছেন, মিনজুরুল ইসলাম। উনি আপনাদের আজকে যে সেমিনারটা উনি আজকে সেটা কন্ডাক্ট করবেন। অ্যান্ড তিনি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট। অ্যান্ড আমিও বেশি কথা না বাড়িয়ে আমি নজরুল স্যারকে অ্যান্ড সারোয়ার স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন না? সবাইকে ধন্যবাদ আমাদের নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজি ঢাকাতে আসার জন্য। অনেক কষ্ট করে এসেছেন। আজকে এমনি আপনার ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, তারপরে জ্যাম রাস্তায় অনেক বেশি, অনেকেই আসতেছে। তো আমরা আজকে সাইবার সিকিউরিটি, এটা নিয়ে আমরা সেমিনার শুরু করতে চাচ্ছি আর কি। তো এই মান্থটা যে অক্টোবর মান্থ, এটা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ। তো এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে আমাদের এই মান্থটা সাইবার সিকিউরিটিতে আমরা সেমিনার করব। আমরা নেক্সট ডে আমাদের একটা প্রোগ্রাম হবে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম বুট ক্যাম্প। 23 অক্টোবরে আমরা এই আয়োজনটা করতে চাচ্ছি আর কি, সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে। ইন্টারন্যাশনালি এই মান্থটাকে ডিক্লেয়ার করা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ হিসেবে। তো আজকে আপনারা সেমিনারে অ্যাটেন্ড করেছেন। আমরা আশা করব যে নেক্সট ডে আমরা যখন অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করব, যেমন আমরা যেহেতু আমি আইটি ডিপার্টমেন্টে আছি, এর জন্য ডিরেক্টলি আমি টেকনোলজিক্যাল কথাবার্তায় ঢুকে গেলাম আর কি। সেটা যেহেতু আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, আমরা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করি, আমরা বিভিন্ন সময় খবরের কাগজগুলো পড়ি, তো কোন সাইটগুলো ভালনারেবল সাইট এটা আমরা জানা উচিত। আমরা বিভিন্ন মেইলের লিঙ্কগুলোতে ক্লিক করি। তো এজ এ জেনারেল ইউজার হিসেবে এটা আপনার প্রিরিকুইজিট যে মোটামুটিভাবে সাইবার সিকিউরিটির একটা ধারণা নেওয়া আর কি। তো সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী এটার একটা প্ল্যাটফর্ম আছে, এটাকে বলা হয় সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস, একদম বেসিক লেভেল। হ্যাঁ, যে কারোর জন্য প্রযোজ্য, কোনো ডিসিপ্লিন নাই, যে কোনো ডিসিপ্লিন থেকে এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেসটা করতে পারে আর কি। তো আমরা আপনাদের সুবিধার জন্য যারা অনলাইনে শুনতেছে তাদেরকেও বলতেছি আর কি, আপনারা যারা এখানে আছেন সবার উপলক্ষে বলতেছি 23 অক্টোবর আমরা আমাদের নিউ ট্রাইজন্স ইনফরমেশন টেকনোলজিস পক্ষ থেকে আমরা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস একটা বুট ক্যাম্প আয়োজন করতে চাচ্ছি আর কি, ডে লং সেশনে। তো আমি আশা করব যারা আমাকে শুনতেছেন এবং আপনারা যারা এখানে আছেন সবাই আমাদের এই প্রোগ্রামটায় পার্টিসিপেট করবেন। 23 অক্টোবর স্যাটারডে আমরা ডে লং সেশনে আমরা সার্টিফিকেট প্রদান করব এবং এখানে আপনার রিফ্রেশমেন্টের ব্যবস্থা থাকবে, লাঞ্চের ব্যবস্থা থাকবে। ডে লং সেশনে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করব। এটা আমাদের ভালোর জন্য, সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী বিভিন্ন অর্গানাইজেশন এই প্রোগ্রামটা আয়োজন করে। তো আমরাও চাচ্ছি এই অক্টোবর মাসে 23 অক্টোবরে এই আয়োজনটা করার জন্য। তো আপনাদের সবাইকে আবার আমরা নিউ ট্রাইজন্সে ইনভাইট করতেছি 23 অক্টোবরে, যে আপনারা সবাই আসবেন। আর আজকের যে সেমিনারটা, এটা সাইবার সিকিউরিটির সেমিনার। আমাদের অনারেবল সিও স্যার অলরেডি আছেন, উনি এই লাইনে অনেক দিনের এক্সপিরিয়েন্স, 20 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ওনার এই লাইনে। সো ওনার এক্সপিরিয়েন্সের আলোকে উনি কিছু গাইড করবে যে আমরা কীভাবে আসলে সাইবার সিকিউরিটি বিষয়গুলো শিখতে পারি, কী কী কোর্সগুলো আমাদের জন্য অ্যাভেলেবল আছে। আর টেকনিক্যাল যে পার্টটা আছে, এই টেকনিক্যাল পার্টের জন্য আমাদের অনারেবল একজন মেন্টর আছে, আমি বলবো সারা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট mentor in the cyber security field, the cyber security expert. সো মিনজুরুল হক ভাই, তো উনি আপনাদেরকে টেকনিক্যাল যে পার্টগুলো এবং এই সাইবার সিকিউরিটি কী কী কোর্সগুলো আমরা অফার করতে পারি, কীভাবে আমাদের কেরিয়ারটা যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হইতে চাই, অনেকেই আস্ক করেন আমাদেরকে যে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে চাই, কী কী কোর্সগুলো আমার জন্য ওপেন আছে, কী কী কোর্সগুলো ধারাবাহিকভাবে করবো। হ্যাঁ, এটা অনেকেরই কোয়েশ্চেন থাকে। তো আজকে এই কোয়েশ্চেনগুলোর এই অ্যান্সার আমরা মিনজু ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবো ইনশাল্লাহ। তো আমি বেশি কথা না বলে আমাদের অনারেবল স্যার অলরেডি রয়েছেন আমাদের সাথে, উনি আমাদেরকে একটু গাইডেন্স দেবেন যে আমরা কি করলে ভালো হবে আমাদের কেরিয়ারের জন্য। স্যার প্লিজ। থ্যাংক ইউ সারোয়ার সাহেব। এটা তো অনেক বেশি সত্য আছে। ওকে, থ্যাংক ইউ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। সো অলরেডি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হয়ে গেছে, কেমন
তো নিউ ট্রাইজন সাইটের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা ফিজিক্যালি এবং অনলাইন লাইভে যারা অ্যাটেন্ড করছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখানে দেখেন এই যে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ ইজ অক্টোবর 2004 থেকে এই সারা বিশ্বে আপনার এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা রিগার্ডিং সাইবার সিকিউরিটির উপরে এটা পালন করে থাকে। বেসিক্যালি এটা আমেরিকা থেকে এটার উৎপত্তি, কেমন ওরা ইউজ করে। এবং আমাদের যে মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে এখানে দেখেন সাইবার সিকিউরিটির যে বিষয়টা এখানে কয়টা ধাপ আছে। ফার্স্ট হচ্ছে অ্যাওয়ারনেস, এরপরে হচ্ছে টেকনিক্যাল, তারপরে হচ্ছে প্রফেশনাল, এরপরে হচ্ছে এক্সপার্ট। তাহলে কয়টা বললাম? 4টা ধাপ। প্রথম হচ্ছে কি? অ্যাওয়ারনেস, বড় করে বলেন। তারপর টেকনিক্যাল, প্রফেশনাল, এরপরে হচ্ছে কি? এক্সপার্ট। এখন একজন এই স্কুলের ছাত্র, একজন শিক্ষক, একজন প্রফেশনাল, যে কারো অ্যাওয়ারনেসের প্রয়োজন হয় না? অবশ্যই। তো অ্যাওয়ারনেসটা এই জন্য ওয়ার্ল্ডে এই যারা এখন তো আমেরিকায় সব কিছু নিয়ন্ত্রণ করে, তাই না? তো 2004 থেকে তারা এই আপনার ইয়েটা শুরু করতেছে, কি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা। এটা 2004 থেকে স্টার্ট হয়েছে, কেমন? তো আমরা তো জানি যে বেসিক্যালি যে ভেন্ডর সম্পর্কে আমরা জানি, তাই না? তো ভেন্ডরের যে বিষয়টা, যেমন ইসি কাউন্সিল তাদের একটা ক্যারিয়ার সার্টিফিকেশন ট্রেনিং আছে, সেটা হচ্ছে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। কি নাম? সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। তো আমাদের দেশে সবাই কিন্তু এই ট্রেনিংটার জন্য একেবারে মানে আমি এই ট্রেনিংই করব। তো সাইবার সিকিউরিটি এক জিনিস, সার্টিফাইড এথিক্যাল হ্যাকিং ট্রেনিং একরকম আউটলাইন, ইনফরমেশন সিকিউরিটি একরকম, কেমন? আইএসও ট্রেনিং একরকম। আপনারা জেনে খুশি হবেন যে ওই নিউ ট্রাইজন্স আইটি আমরা কানাডা ভিত্তিক, কেমন, প্রফেশনাল ইভ্যালুয়েশন বোর্ড অফ কানাডা PECB আমরা বাংলাদেশে অথরাইজ পার্টনার। সো এই সিকিউরিটির উপরে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, আইএসও ট্রেনিং, আমাদের এ লট অফ ট্রেনিং আছে এবং 360 ট্রেনিং আমরা প্রোভাইড করতে পারি যেহেতু আমরা অথরাইজ পার্টনার, কেমন? সো আজকে আপনারা আমরা অফিসিয়ালি একজন ভালো প্রফেশনাল লেভেলের, কেমন, যার অনেক এক্সপেরিয়েন্স আছে, এরকম একজন ট্রেনারকে আমরা অ্যাসাইন করেছি আজকের এই সেমিনার কন্ডাক্ট করার জন্য। সো উনি আপনাদেরকে এই যে সাইবার সিকিউরিটির বিষয়ে ডিটেলস ইনফরমেশনগুলো প্রোভাইড করবেন আজকে। তো আমি বেশি কথা না বলে আজকে আপনাদেরকে ওনাকে হ্যান্ড ওভার করতেছি এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে এই সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ যে অক্টোবর, কেমন, এই অক্টোবর মাসে আপনারা নিজে সচেতন হন এবং ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটির যে কনসেপ্ট, যে বিষয়গুলো, সেটা আজকে এখান থেকে শিখে আগামী দিনে, অর্থাৎ আমরা যেমন বলি যে সেফটি ফার্স্ট বলি না, তো সিকিউরিটি আমার কম্পিউটার টেকনোলজি, আইটি, আইসিটি সেক্টরে আমাকে নিজেকে আগে সেফটি করতে হবে, তাই না? অনেকগুলো বিষয় আছে এখানে, অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন আমি বলতেছি যে অ্যাওয়ারনেস যেমন লেভেল আছে না, তারপরে সর্বোচ্চ লেভেল হচ্ছে এক্সপার্ট লেভেল, টেকনিক্যাল লেভেল আছে, তারপর হচ্ছে প্রফেশনাল লেভেল আছে। তো প্রত্যেকটা লেভেলে এক এক ধরনের আপনার বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাকে মেনটেন করতে হবে। কথা বুঝতে পারছেন? যেমন আমি যে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি, ফেসবুক, তো এখানেও আমার কিছু সিকিউরিটির বিষয় আছে, এগুলো আমাকে মেনটেন করতে হবে, কেমন? তারপরে ইমেলের ক্ষেত্রে আছে, ওয়েবসাইটের ক্ষেত্রে আছে না, ডাটা সেন্টারের ক্ষেত্রে আছে। যেমন কিছুদিন আগে আপনারা দেখছেন হয়তো যে ফেসবুকের ডাটা সেন্টার ডাউন হয়ে গেছে, সেখানে যে রাউটার ছিল, রাউটারের যে কনফিগারেশন, তারা তো আপগ্রেড করে, কেমন, এই আপগ্রেডেশন করতে যে তারা যে প্রোটোকল কনফিগার করছে
এগুলো করাতে আপনার ডাউন হয়ে গেছে। তো আমরা অল আর সাফারার, তাই না? সো এই বিষয়গুলো হচ্ছে সিকিউরিটির উপর নির্ভরশীল। তো একেবারে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল, এক্সপার্ট লেভেল পর্যন্ত, তো এই বিষয়গুলো আমাদেরকে কী করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মেনে চলতে হবে। এই জন্য হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। কথা বুঝতে পারছেন? সো এক্ষেত্রে আমি একটু ইনফরমেশন দিই স্যার থেকে সময় নিয়ে। সেটা হচ্ছে আমরা যে কানাডা ভিত্তিক পিইসিবি, প্রফেশনাল ইভ্যালুয়েশন সার্টিফিকেশন বোর্ড অফ কানাডা, সো আমাদের যে ট্রেনিং প্রোগ্রামগুলো রয়েছে, কেমন, সেই ট্রেনিং প্রোগ্রামগুলোর মধ্যে আপনার ইনফরমেশন সিকিউরিটি, আইএসও সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, কথা বুঝতে পারছেন? এখানে আমাদের যদি আপনারা এই ট্রেনিংগুলো করতে চান তাহলে সেগুলো আমরা উই আর ক্যাপাবেল। এখানে সেটা অনলাইন বেসড এবং প্র্যাকটিক্যাল বেসড, এই দুইটা বেসে আপনারা এখানে আপনার প্রশিক্ষক হচ্ছে কানাডিয়ান এবং সার্টিফিকেট হচ্ছে কানাডা পিইসিবি থেকে আসবে। সো আপনারা চাইলে সেটাও করতে পারবেন, কেমন? সো আমি কথা না বাড়িয়ে আমি আজকের এই যে সেশন, এই সেশনে আমাদের সম্মানিত শিক্ষক মিনজুরুল হক সাহেবকে আমি হ্যান্ডওভার করতেছি। উনি ডিটেলস ইনফরমেশন দিয়ে ওনার সেশনটা স্টার্ট করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ মিনজুর সাহেব। হ্যালো স্যার, আমার কথা শুনতে পাচ্ছি স্যার সবাই? আচ্ছা, আমি অনলাইনের কথা বলতেছিলাম। ওকে, সো আমাদের এইটা হচ্ছে সাইবার সিকিউরিটির আজকে আমাদের প্রোগ্রাম, তো সিইএইচ, বাট আমি এখানে কিছু একটা লিখে রাখছি যেটা মূলত হিউম্যান রিডেবল না। এটা কোন ক্যারেক্টার নাম্বার বুঝতেছি, আসলে কম্পিউটার আমরা জানি যে 0-1 নিয়ে কাজ করে, বাট এই জায়গায় যে নাম্বারগুলো দেখতেছি একটু খেয়াল করলে আমরা ক্লাস 7 শেষে ট্রাই করবো এই নাম্বারটা কী মিনিং করে সেটা বের করার। ওকে, who am I? My name is Minjurul Haq. I am a cybersecurity researcher. Basically I developed, exploit and working with IoT firmware and reverse engineering. বাট দিন শেষে আমাকে যদি কেউ আক্স করে আপনি আসলে কে, আমি দিনের বেলা হয়তো বা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি, রাত্রেবেলা শুধু আমি সিকিউরিটির সিটিএফ প্লে করি। ওকে, সিটিএফ ইজ একটা গেম, যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তারা সাধারণত এই গেমটা খেলে থাকে। ওকে, আমি এটাতে বেশি টাইম স্পেন্ড করি, সবচাইতে বেশি টাইম স্পেন্ড করি সিটিএফটা। বাংলাদেশ কিন্তু রিসেন্টলি সিটিএফতে খুব বেশি মুভমেন্ট তারা করতেছে। ওকে, তারা দেখবেন হচ্ছে বাংলাদেশে আইসিটি মিনিস্ট্রি রেগুলারই আপনার সিটিএফ অর্গানাইজ করতেছে। সো আপনারা চাইলে সেগুলো একটু খোঁজ নিতে পারেন। ওকে, সো ভেন্ডরের স্লাইডে এই জায়গায় একটা জিনিস বলা হয়, এটা আমি সব ভেন্ডরের ক্ষেত্রে দেখছি যে সাইবার সিকিউরিটি করতে আসছে, আসলে আমাদের সিকিউরিটি কেন দরকার। যদি এই কথা চিন্তা করেন, সিকিউরিটি এই কারণে দরকার, দেখেন অনলাইন জগতে সবাই কী হচ্ছে, প্রতিনিয়ত বিভিন্ন সার্ভিসগুলো ইউজ করতেছি, তাই তো? আমরা প্রতিনিয়ত বিভিন্ন সার্ভিসগুলো ইউজ করছি। 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ড বা 60 সেকেন্ডের মধ্যে যদি দেখেন কি হচ্ছে, 60 সেকেন্ডের মধ্যে কেউ অনেকগুলো পোস্ট আপনার ফেসবুকে পোস্ট করতেছে, টুইট করতেছে, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন পোস্ট, তারা ব্লগ লিখতেছে, হোয়াটসঅ্যাপে মেসেজিং করতেছে। সো এতগুলো মানুষ যখন কোথাও একত্র হচ্ছে তখন আমাদের কি দরকার? সিকিউরিটি দরকার। আর আপনি সাধারণত যদি নিউজ মিডিয়াতে যান, নিউজ মিডিয়ার হেডলাইনগুলোতে রাইট নাও আপনি এই সিকিউরিটির অপশনগুলো প্রতিনিয়ত দেখতে পারবেন বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, সাইবার ক্রাইমের শিকার হচ্ছে। সো এই সাইবার ক্রাইমগুলো কেন হচ্ছে, হু এবং হাউ, কেন হচ্ছে এবং কারা করতেছে, যদি একটু দেখেন, আমরা যদি কারা করতেছে সেটার লিস্টিং করি তাহলে প্রথমেই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, দ্য হ্যাকটিভিস্ট নামের কোনো ক্যাটাগরির কোনো মানুষগুলো এই কাজটা করতেছে। ওকে, হ্যাকটিভিস্ট বলতে আমরা এমন কাইন্ড অফ হ্যাকারদেরকে চিন্তা করব যারা কোনো আইডিওলজি নিয়ে মুভ করতেছে। ওকে, দে আর নট হ্যাকিং ফর মানি। ওকে, জাস্ট তারা একটা আইডিওলজি নিয়ে মুভ করতেছে। লাইক যদি খুব ভালোভাবে উদাহরণ দেই, আমরা সবাই রবিনহুড ক্যারেক্টারকে চিনি, ছোটোবেলা থেকে অনেক। রবিনহুড কী করতো, তার একটা ধারণা ছিল যে ধনী লোকরা ভালো না, গরিব লোকরা খুব ভালো। ওকে, তো ধনীর টাকাগুলো নিয়ে এসে, রাজার টাকাগুলো নিয়ে এসে গরিবদেরকে দিয়ে দিত। হ্যাকটিভিস্ট দ্যাট কাইন্ড অফ পিপল। ওকে, তারা মনে করে দ্য গভর্নমেন্ট অর দ্য বিভিন্ন অর্গানাইজেশন আর নট ডুইং গ্রেট, সো তারা এই গভর্নমেন্ট বা অর্গানাইজেশনের বিভিন্ন প্রকার হ্যাকিং অ্যাক্টিভিটিস লঞ্চ করে, তাই তাদেরকে আমরা হ্যাকটিভিস্ট ক্যাটাগরিতে রাখতেছি। সেকেন্ড অপশন হচ্ছে ইনসাইডার অ্যাটাক।
প্রত্যেকটা অর্গানাইজেশনে যদি আপনি সার্ভে করেন দেখবেন এমন একজন এমপ্লয়ি পাবেন যে অর্গানাইজেশনকে পছন্দ করবে না, আদারওয়াইজ সে ওই কোম্পানিতে ঠিকই স্টে করতেছে। তাদেরকে আমরা কি বলবো? ইনসাইডার অ্যাটাক। দেন দ্য ক্রিমিনাল, we know all who commit crime, we call them criminals. So ক্রিমিনালরা করতে পারে, টেররিস্টরা করতে পারে, অথবা স্টেট স্পন্সর হ্যাকার। এই কটা ক্যাটাগরির মানুষগুলো সাধারণত হ্যাকিংটা করে। তারা কি ইউজ করতেছে যদি একটু খেয়াল করি, তারা সাধারণত ডিডোস ইউজ করে, ডিস্ট্রিবিউটেড ডিনাইল অফ সার্ভিস অ্যাটাক ইউজ করতে পারে, ফিশিং বা স্পেয়ার ফিশিং, এই দুটার একটা ইউজ করতে পারে। সোশ্যাল মিডিয়াতেই রিসেন্টলি হ্যাকিংটা বা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া, অ্যাকাউন্ট টেক ওভারটা খুব একটা আমরা প্রতিনিয়ত দেখতে পারতেছি। জিরো ডে একটা ইন্টারেস্টিং অ্যাটাক, আমি এটা নিয়ে ফার্দার আরও কথা বলবো, বাট মাথায় রাখেন জিরো ডে অ্যাটাকটা অনেক বেশি কমিট হচ্ছে। প্যাগাসাসের নাম শুনছি রিসেন্টলি, ওকে? প্যাগাসাসে কী বলা হচ্ছিল, যে কারো কম্পিউটারে ওই মেলওয়্যারটা প্রবেশ করতেছে। সো যে কারো কম্পিউটারে প্রবেশ করতে পারে এমন যদি কোনো কথা আসে, তখন আমরা মনে করব জিরো ডে অ্যাটাক, ওকে? বাট এটার কীভাবে হচ্ছে আমি আরও এক্সপ্লেন করবো ফার্দার। তাছাড়া আমরা দেখতেছি এসকিউএল ইনজেকশন অর ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যান্ড র্যানসমওয়্যার। আচ্ছা, আমি একটু আপনাদেরকে পড়াচ্ছি সেমিনারে। আমি চাই যে আমি যদি জাস্ট কেরিয়ার নিয়ে কথা বলি, আপনার মনে হবে যে আমি টাইমটা ওয়েস্ট করতেছি। অ্যাটলিস্ট টাইম ওয়েস্ট করে কিছু একটা কিওয়ার্ড, সাইবার সিকিউরিটি কোনো কিছু শিখে যাই, ওকে? সো এসকিউএল ইনজেকশন, ডাটাবেজের মধ্যে যদি এসকিউএল কোয়েরির মধ্যে কেউ কোনো নিজের কোয়েরি রান করে, সেটাকে আমরা এসকিউএল ইনজেকশন বলি। ক্রস সাইট স্ক্রিপ্টিং, এটা একটু ডিফারেন্ট টাইপ, এটা জাভা স্ক্রিপ্টের মধ্যে অ্যাটাক করা হয়। আর লাস্টে হচ্ছে দ্য র্যানসমওয়্যার ওয়ান কাইন্ড অফ মেলওয়্যার, যেটা আপনার কম্পিউটারে প্রবেশ করার পর আপনি সব ডাটাগুলোকে ডিকোড করে দিবে, ডিকোড করে র্যানসম চাবে, বলবে র্যানসম দিলে দেন সে ডাটাগুলো ব্যাক করবে, আদারওয়াইজ ডাটাগুলোকে ব্যাক করবে না, ওকে? সো মিডিয়াতে যদি আপনি হ্যাকিংয়ের নিউজটা শুনেন, আপনি যে জিনিসটা দেখতে পারবেন সেটা হচ্ছে ডেটা ব্রিচ। হোয়াট ইজ ডেটা ব্রিচ? যে কনফিডেন্সিয়াল, আমাদের দুই ধরনের ডাটা থাকে, একটা হচ্ছে পাবলিক ডাটা, একটা হচ্ছে কনফিডেন্সিয়াল ডাটা। যে ডাটাগুলো আমরা কি করব না, পাবলিকলি শো করব না। যদি সেই কনফিডেন্সিয়াল ডাটা কোনো না কোনোভাবে বা প্রাইভেট ডাটা কোনো না কোনোভাবে লিক হয়ে যায়, তাদেরকে আমরা কি বলবো? ডেটা ব্রিচ। অ্যাকচুয়ালি এটা বলা হয় ইনফরমেশন লিক, বাট নিউজে সবসময় বা সোশ্যাল মিডিয়াগুলো সবসময় রিপ্রেজেন্ট করে ডেটা ব্রিচ হিসাবে, ওকে? কেউ কোনো কোম্পানির কনফিডেন্সিয়াল ডাটাগুলোকে পাবলিকলি প্রকাশ করে দিছে বা ডিসক্লোজ করছে। এই ডেটা ব্রিচের পিছনে কারণ কারা, ওকে? কী কারণে এই ডেটা ব্রিচটা হয় যদি একটু দেখেন। ম্যালিশিয়াস আউটসাইড, বাইরের কোনো হ্যাকার এই কাজটা করে, হয়তোবা অ্যাক্সিডেন্টালি ডাটা লস, ভুলক্রমে কোনো এমপ্লয়ি এই কাজটা করতে পারে, হয়তোবা সিসিতে বা বিসিসিতে কাকে রাখার কথা সে এটা বুঝতো না, জিনিসটা রেখে দিছে, অথবা সার্ভারের পাবলিক ফোল্ডারে এই ফাইলটা রাখার কথা ছিল না, বাট সে ভুলক্রমে রাখছে, সেটা হবে অ্যাক্সিডেন্টালি ডাটা লস। ম্যালিশিয়াস ইনসাইড, একটু আগেও বলছিলাম, আপনার কোম্পানিতে এমন একজন ব্যক্তি থাকবে যে আপনার কোম্পানিকে পছন্দ করবে না, হয়তোবা সে হ্যাকিং করতেছে অথবা তাকে ম্যানিপুলেট করব, ওকে? হ্যাকার তাকে কি করবে? ম্যানিপুলেটের মাধ্যমে কোম্পানিগুলো হ্যাক করবে। দেন স্টেট স্পন্সর হ্যাকার, বিভিন্ন কান্ট্রি কী করতেছে, আপনার হ্যাকার টিম রাখছে যারা অন্যান্য কান্ট্রিকে হ্যাক করতেছে, চায়না, রাশিয়া, ইউএস, এগুলোতে স্টেট স্পন্সর হ্যাকার অনেকটা দেখা যায়। আর লাস্টে হ্যাকটিভিস্ট। কি একজন হ্যাকটিভিস্ট কোনো গ্রুপের নাম বলতে পারবো? সাইবার 7 নট এ হ্যাকটিভিস্ট গ্রুপ, ওকে? কাইন্ড অফ অ্যাক্টিভিস্ট গ্রুপ, কিন্তু তারা যদি নিজস্ব কোর্স লঞ্চ না করতো, তাহলে আমি তাদেরকে হ্যাকটিভিস্ট গ্রুপ বলতাম। তারা কি করতেছে, তারা এত প্রচার করতেছে এই কারণে তারা দিন শেষে বিজনেস করতেছে, আপনাকে সাইবার সিকিউরিটি ট্রেনিং করাচ্ছে, ওকে? আপনি তাদের কাছে যাচ্ছেন, তারা বুঝতেছে তারা মহৎ, হ্যাঁ ঠিক আছে, সব কিছুই ঠিক ছিল, কিন্তু দিন শেষে কী করতেছে, তারা আপনাকে সাইবার সিকিউরিটি ট্রেনিং প্রোভাইড করতেছে। সো তাদের এখানে একটা বিজনেস ইনভলভ আছে। সো দে আর নট উইল বি দ্য হ্যাকটিভিস্ট, ওকে? দ্য পিওর হ্যাকটিভিস্ট যদি বলি, আমার ফেভারিট জুলিয়ান অ্যাসাঞ্জ ছিল উইকিলিক্স। 2010-এ এই অ্যাটাকটা হয়েছিল, তো ওই টাইমে আমি ডিসিশন দিয়েছিলাম যে আমি যদি লাইফে কিছু হই, আই উইল বি লাইক জুলিয়ান অ্যাসাঞ্জ, ওকে? আবার ফিল্ডটা ওই আইডিওলজি থেকে আসা, ওকে? সো 2010-এর দিকে সবচেয়ে বিগেস্ট হ্যাক ছিল জুলিয়ান অ্যাসাঞ্জের। সে ছিল হ্যাকটিভিস্ট, সে কিন্তু টাকার জন্য হ্যাক করে না, জাস্ট বিভিন্ন গোপন নথিপত্র কী করছে, তার উইকিলিক্স একটা নিউজ পেপার ছিল, সেটাতে পাবলিশ করছে। সেকেন্ড হচ্ছে এডওয়ার্ড স্নোডেনকে হ্যাকটিভিস্ট ডিরেক্ট বলতে পারবো না, সে ওয়ান ম্যান মুভ ছিল, হুইসেল ব্লোয়ার বলতে পারি, ওকে? সেকেন্ড যদি বিগেস্ট হ্যাকটিভিস্ট টিমের নাম বলেন, অ্যানোনিমাসকে চিনি আমরা, কালো স্যুট
মাস্ক পরা, হ্যাকারের কথা বললে এই নামটা প্রথমে আসে না? ওকে, মাস্ক, মুখে মাস্ক আর কালো স্যুট, এই সিম্বলটা হচ্ছে অ্যানোনিমাসের। তারা আবার কপি করছিল একটা মুভি থেকে, ভি ফর ভ্যান্ডারটা মুভি থেকে। যাই হোক, আমরা ওইদিকে না যাই। বাট তাদেরকে আমরা মূলত হ্যাকটিভিস্ট বলবো। দেখবেন তারা কোনোদিন টাকার জন্য হ্যাক করতেছে না, তারা আইডিওলজি নিয়ে কথা বলতেছে। গভর্নমেন্ট যদি কোনো খারাপ কিছু করে, দেন ওই গভর্নমেন্ট বা অর্গানাইজেশনের বিপক্ষে তারা ওই হ্যাকিংগুলো করতেছে। ইসেনশিয়াল টার্মোলজি, যদি হ্যাকারদের কাছে এই টার্মোলজিগুলো খুবই ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট অফ অল হ্যাক ভ্যালু, হ্যাকারের কাছে ইম্পর্টেন্ট কোনো ভ্যালুকে আমরা কি বলবো? হ্যাক ভ্যালু। সেকেন্ড, দ্য ভার্নাবিলিটিস। আচ্ছা, আমি একটু বোরিং কিছু শেখানোর ট্রাই করতেছি, বাট লাস্টে আমরা কেরিয়ার পাথ নিয়ে কথা বলবো। ওকে ওকে, দ্য হ্যাক ভার্নাবিলিটিস। ভার্নাবিলিটিস বলতে আমরা সফটওয়্যারের ফ্ল বা দুর্বলতা অথবা বাগ, যে সফটওয়্যারে কোনো একটা বাগ আছে, এটা হচ্ছে যারা কোডার তারা সাধারণত বলে থাকে যে বাগ, বাট আমরা এটা কি মনে করি? এটা আসলে সফটওয়্যারের কোনো একটা দুর্বলতা, সেটাই আমরা কি বলবো সিকিউরিটির ভাষায়? দ্য ভার্নাবিলিটি। দ্য এক্সপ্লয়েট, এক্সপ্লয়েট উইল বি লাইক দ্য দ্যাট কাইন্ড অফ কোড দ্যাট ক্যান অ্যাটাক দ্য ভার্নাবিলিটি। এক্সপ্লয়েট জাস্ট একটা পাইথনের লেখা একটা কোড যেটা স্পেসিফিক ভার্নাবিলিটিটাকে কী করতেছে? অ্যাটাক করতে পারতেছে। ওকে, দেন দ্য পেলোড। পেলোড ওয়ার্ডটা আসছে মূলত আপনার স্পেস সায়েন্স থেকে। আপনি যদি বাংলাদেশের সব বেশিরভাগ সবাই মনে হয় স্পেস এক্সকে চিনি, রিসেন্টলি আমাদের স্যাটেলাইট লঞ্চ করছে, তো তাদের কমিউনিকেশনের যদি কথাগুলো শুনবেন, তারা লঞ্চের আগে অনেক কমিউনিকেশন করে। ওকে, ওই পুরাটাই দেখায়। তো তাদের কমিউনিকেশনে দেখবেন তারা কোনোদিনও বলবে না দ্য স্যাটেলাইট ইজ সেফ, তারা অলওয়েজ বলবে দ্য পেলোড ইজ সেফ। ওকে, সো একটা বস্তুর ভিতরে যদি আরেকটা বস্তু ইনসার্ট করেন তাহলে কি হবে? এটা তার পেলোড। এই বোতলের পেলোড হচ্ছে পানিটা। ওকে, কারণ আমি বোতলের মধ্যে রাখছি। সো পেলোড হচ্ছে এইটাও আরেক কাইন্ড অফ কোড, বাট সেটা কি করবে? এক্সপ্লয়েটের ভিতরে ইনসার্ট করতে পারবেন আর এক্সপ্লয়েটের ফাংশনালিটিকে ইনক্রিজ করবে, তাদেরকে আমরা বলবো পেলোড। দেন দ্য জিরো ডে অ্যাটাক। ওকে, জিরো ডে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভলনাবিলিটি, ওকে, যেটা তার ভেন্ডর কোম্পানি জানে না। ভেন্ডর কোম্পানি লাইক উইন্ডোজের ভেন্ডর কোম্পানিকে মাইক্রোসফট। ওকে, সাপোজ আমি উইন্ডোজ 10-এর একটা ভলনাবিলিটি ফাইন্ড আউট করলাম, বাট আমি মাইক্রোসফটকে বলবো না। যতদিন পর্যন্ত আমি বলবো না ততদিন পর্যন্ত ওই ভলনাবিলিটির নাম হবে জিরো ডে। আর এই ভলনাবিলিটি আপনি কোনো কিছু দ্বারা প্রিভেন্ট করতে পারবেন না। ওকে, কোনো অ্যান্টিভাইরাস, কারণ কেউ জানেই না এরকম দুর্বলতা আছে। এই ভলনাবিলিটিগুলোকে কাজে লাগিয়ে প্যাগাসাস, আরও রেনসোমওয়্যার, অনাক্রাই, এগুলো কী করতেছে? বিভিন্ন কোম্পানিকে অ্যাটাক করতেছে, যেই কারো কম্পিউটার প্রবেশ করতেছে তারা বুঝতেছেও না বা প্রিভেন্টও করতে পারতেছে না। দেন দ্য ডেইজি চেনিং। ডেইজি চেনিং হচ্ছে আমি ফার্স্ট একজনকে হ্যাক করব, দেন তারপরে আমি অন্য আরেকজনকে হ্যাক করব তার সাহায্যে নিয়ে। যে যদি কল্পনা করেন আমি যদি কোনো একটা কোম্পানিকে হ্যাক করতে যাই, আমি কোনোদিনও আইটি ডিপার্টমেন্টকে প্রথমে হ্যাক করতে পারবো না, কারণ তারা অলরেডি এক্সপার্ট। ওকে, আমি কী করবো? এইচআর বা নন টেকনিক্যাল পার্সন যার যে ডিপার্টমেন্ট আছে তাদের মধ্যে কাউকে হ্যাক করব, অ্যান্ড দেন ওই ডিপার্টমেন্টের সবাইকে একজনকে থেকে আরেকজনের মেল পাঠাবো। আপনার কলিগ যদি আপনাকে মেসেজ পাঠায়, আপনি অবশ্যই বিশ্বাস করবেন, হ্যাঁ আমার কলিগ আমাকে একটা মেল পাঠিয়েছে, আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে, আপনি ক্লিক করবেন। বাইরের পার্সনকে কিন্তু করবেন না। সো আমি একজনকে হ্যাক করব, তার সাহায্য নিয়ে আরেকজনকে হ্যাক করব, তার আইডি সাহায্য নিয়ে আমি আরেকজনকে হ্যাক করতেছি, একটা চেইন ক্রিয়েট করতেছি না? এটাকে বলতেছি আমরা ডেইজি চেইনিং। দেন দ্য ডক্সিং। আমরা যে ইনফরমেশনটা পাচ্ছি বা এই যে বিভিন্ন হিডেন ইনফরমেশনগুলো নিচ্ছি, এগুলো তো আমাদের কোথাও পাবলিশ করতে হবে। এই যে পাবলিশ করাটা, সেটাকে আমরা কি বলতেছি? ডক্সিং। আর এটা সবচাইতে বেশি পাবলিশ হয় হচ্ছে পেস্টবিন নামের একটা ওয়েবসাইট আছে, এটা ওয়ার্ল্ডের লার্জেস্ট টেক্সট হোল্ডিং সাইট। ওকে, পেস্টবিন। আপনি ওই সাইটে যাবেন, যে বিভিন্ন ক্রেডিট কার্ডের আইডি অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ওই জায়গায় গেলে দেখবেন ক্রেডিট কার্ডের সব ইনফরমেশন দিয়ে আছে, শপিংও করতে পারবেন। ওকে, তারপরে জিমেলের ইউজার নেম, পাসওয়ার্ড যত হ্যাক হচ্ছে বেশিরভাগগুলো পেস্টবিনে করে ডাম্প করে। তাছাড়া এরকম আরও অনেকগুলো সাইট আছে। লাস্টে হচ্ছে বট। হ্যাকারের কন্ট্রোলে যেসব ডিভাইস থাকবে সেসব ডিভাইসকে আমরা কি বলবো? বট বলবো। লাইক হ্যাকার যে ডিভাইসটা পিসিটাকে কন্ট্রোল করতে পারছে, ওই পিসিটা হ্যাকারের বট। আমাদের বট কোডটা আমরা বাসায় সাধারণত রিমোট দ্বারা টিভি, এসি কন্ট্রোল করতে পারি না, সো টিভিটা আমার বট। ওকে, আমরা রিমোট কন্ট্রোল কার অনেকে তো ইউজ করছি। ওকে, রিমোট কন্ট্রোল কার্ড যে কন্ট্রোল করতেছেন, তাহলে কার্ডটা কী হবে? আমার বট। ওকে, সো এক্ষেত্রে হ্যাকারের বট হচ্ছে যেই ডিভাইসটা হ্যাকার হ্যাক করছে। ওকে, আমরা এখনও হ্যাকিংয়ে পৌঁছাই নাই। ওকে, সো ইসেনশিয়াল টার্মোলজি, এলিমেন্টস অফ ইনফরমেশন সিকিউরিটি। ইনফরমেশন সিকিউরিটির মূলত 5টা স্টেপ আছে। ওকে, বাট আমি 5টা স্টেপ নিয়ে কথা বলে আপনাদের বিরক্ত করবো না, চলেন 3টা স্টেপ নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি, যে সব জিনিস কনফিডেন্সিয়াল, সাপোজ আপনাদের ফেসবুকের মেসেজগুলো যেগুলো আছে, আপনি উইদাউট লগ ইনে মেসেজগুলো দেখতে পারেন না।
একমাত্র ইউজার নেম পাসওয়ার্ড ঠিক হইলে আমি দেন আমার মেসেঞ্জারের মেসেজটা দেখতে পারতেছি। এই যে পাসওয়ার্ড ঠিক হইলে আমি দেখতে পারবো, আদারওয়াইজ দেখতে পারবো না। এটা ইনশিওর করবে কনফিডেন্সিয়ালিটি। সে বলবে ওই ডাটা কনফিডেন্সিয়াল, ওই ডাটা দেখতে আপনাকে অবশ্যই অথেন্টিকেট অর অথরাইজেশন থাকতে হবে ওই ডাটা দেখার জন্য। দেন ইন্টিগ্রিটি মানে হচ্ছে সাপোজ আমার কাছে কোনো একটা মেল আসছে, ব্যাংক থেকে আমাকে মেল করছে, এই মেলটা যে আমার ব্যাংকই আমাকে করছে এটা ইনশিওর করবে ইন্টিগ্রিটি। ওকে, বাট মাঝখানে মেলটা চেঞ্জ হয় না বা অন্য কেউ করে না, এটা ইনশিওর করবে ইন্টিগ্রিটি। না, অন্য কেউ করে না, ব্যাংকই আপনাকে মেলটা করছে, এটা ইনশিওর করবে ইন্টিগ্রিটি। দেন দ্য অ্যাভেবিলিটির মধ্যে সবসময় পাবো আমরা, রাত 3টায় উঠলেও ফেসবুক পাই, ওকে, দেখতে পারি। বাট কিছুদিন আগে একটা সার্টেন দুর্ঘটনার কারণে দেখেন অ্যাভেলেবল ছিল না। এই যে আপনি যখন দরকার তখন ওই জিনিসটা পাচ্ছেন না, অ্যাভেবিলিটি হিট করতেছে। হ্যাকার 3টা স্টেপ ফলো করে আপনাকে অ্যাটাক করবে। হ্যাকার কী করবে, প্রথমে আপনার পাসওয়ার্ড ব্রেক করার ট্রাই করবে, বিভিন্ন টাইপের অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক দ্বারা কনফিডেন্সিয়ালিটিতে হিট করবে। আপনার পাসওয়ার্ড ব্রেক করতে পারতেছে না, সেকেন্ড স্টেজে যাবে, আপনাকে বিভিন্ন ফিশিং লিঙ্ক পাঠানো শুরু করবে। যদি ফিশিং লিঙ্ক না পাঠাতে, ফিশিং লিঙ্কেও যদি কাজ না করে, লাস্টে যাবে অ্যাভেবিলিটিতে, আপনাকে আপনার রাউটার ডাউন করে দেবে, ইন্টারনেট ডাউন করে দেবে, বা যে সার্ভিসটা নিতেছেন রাইট নাও আপনার কোনো একটা ব্লগ আছে, পার্সোনাল ব্লগ, সেই ব্লগটাকে ডাউন করে দেওয়ার ট্রাই করবে। বা জিমেল ইউজ করেন, আপনার জিমেলে অনেক স্প্যাম মেল পাঠিয়ে দিবে যাতে আপনি সঠিক মেলটা খুঁজে না পান। হ্যাকারও কিন্তু এই 3টা স্টেপ ফলো করে আপনাকে অ্যাটাক করতেছে। ওকে, চলুন ক্যালকুলেশনে আসে। একটু বোরিং লাগবে ক্লাসটা প্রথম দিকে, আমি বলে রাখলাম, পড়াচ্ছি মূলত। ওকে, সো ক্যালকুলেশন আমরা মাঝে মাঝে বলি না, এটা একটা হাই লেভেলের অ্যাটাক ছিল, লো লেভেলের অ্যাটাক। তারা আসলে ক্যালকুলেট করে কীভাবে হাই লেভেলের অ্যাটাক, লো লেভেলের অ্যাটাক। প্রথমে আমরা নিব হচ্ছে ভার্নাবিলিটি, দুর্বলতা, যে ওই সিস্টেমে দুর্বলতা কী ছিল, হ্যাকিংটা যে হয়েছে কীভাবে দুর্বলতা নিছে, এটার একটা নিউমেরিক ভ্যালু পাওয়া যায়। CVE নামের একটা ওয়েবসাইট আছে, CVE, কমন ভার্নাবিলিটি এক্সপোজার। প্রতি বছর এই ওয়েবসাইটে যে যে নতুন নতুন দুর্বলতাগুলো আসতেছে সবগুলোকে মার্কিং করা হয়, রেটিং করা হয়। আমরা ওই জায়গা থেকে তার নিউমেরিক ভ্যালু নিব, দেন আমি মেথড নিব। অনেক মেথডে হ্যাকিং করা হয়, বাট দুইটা খুবই কমন একটা মেথড আছে, রিমোট কোড এক্সিকিউশন, আরবিটারি কোড এক্সিকিউশন। রিমোট কোড এক্সিকিউশন মানে হচ্ছে হ্যাকার বাসায় বসে বসে রিমোটলি আপনার সার্ভার হ্যাক করছে, ওকে। আর আরবিটারি কোড এক্সিকিউশন হচ্ছে হ্যাকার সার্ভার রুমে প্রবেশ করছিল, দেন সে মেলওয়্যারটা এক্সিকিউট করছে, ওকে। সো টেল মি কোনটা বেশি হয়, রিমোট কোড এক্সিকিউশন অর আরবিটারি কোড এক্সিকিউশন? রিমোট কোড কতজন? রিমোট কোড, আরবিটারি, বাকিরা কি নিউট্রাল, যেটা জিতবে ওই দল আমি? ফুটবলে আমি অলওয়েজ এরকম থাকতাম, আগেই বলা যাবে না, ঠিক আছে, সবসময় চুপচাপ, লাস্টের দিকে যে ফাইনালে যাবে ওইটার টি শার্ট কিনে না, ওইটাই আমি, ঠিক আছে। আগে থেকে কিনলে লস, ঠিক আছে, পরা যাইতো না, পরে হারিয়ে গেলে দল হারলে টি শার্ট পরা নিষেধ ছিল, ঠিক আছে। সো মেথড আসলে কি, আরবিটারি, আসলে অরিজিনালি আরবিটারি হয়। রিমোট কোড এক্সিকিউশন সহজে হবে না, কারণ একটা বড় কোম্পানি কখনোই ধরেন তার সিস্টেমে দুর্বলতা রাখবে না যে রিমোটলি কোনো হ্যাকার আমার সার্ভারে প্রবেশ করতে পারে। ফায়ারওয়াল, IDS, IPS বসায় রাখবে, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম বসায় রাখবে, IDS, IPS। সো কেউ রিমোটলি কোনোদিনও পসিবল না। হ্যাকার এনি হাও আপনার কোম্পানির মধ্যে প্রবেশ করবে, আপনার নেটওয়ার্কে ভাইরাস এক্সিকিউট করবে, ওকে। বিশ্বাস হয় না? আসলে হয়, ওকে। হ্যাকার ধরেন চাকরি নিল কোম্পানিতে 6 মাসের জন্য, হ্যাকিং কোনোদিনও একদিনে হয় না, ওকে। মুভিতে দেখি না 5 মিনিট হ্যাক করছে, আসলে হ্যাকিং কোনোদিনও 5 মিনিটে হয় নাই। এটার পিছনে হ্যাকার মিনিমাম 1 ইয়ার 2 ইয়ারের টাইম লাগে, টাইম স্পেন্ড করছে, ওকে। এটা বড় হ্যাকিংয়ের কথা যদি চিন্তা করেন, বড় লার্জ অর্গানাইজেশনে, বাংলাদেশে ব্যাংক হ্যাক হয়েছে 9 মাস টাইম লাগছে, ওকে। সো একদিনে হয় না। দেন আমরা তার মোটিভ নিব, গোল, যে উদ্দেশ্য কী ছিল। বাংলাদেশে অনেকগুলো হ্যাকার আছে না, একটু আগে একটা নাম দিচ্ছিলেন। সো তারা কি করে, হ্যাক করে ডিফেন্স দেয় যে হ্যাক বাই মি পেজে। এতে কিন্তু কোম্পানির খুব একটা ক্ষতি হয় না, রেপুটেশন খারাপ হয়, বাট কোম্পানির খুব একটা ক্ষতি হচ্ছে না। বাট হ্যাকারের মোটিভ যদি অন্য কোনো কিছু থাকে, সাপোজ সে চাচ্ছে যে আপনার এইটা কন্ট্রোল করার, যে কোম্পানির ডাটাগুলো ডাটা কালেক্ট করে দেন অ্যাটাক করা, সেই ক্ষেত্রে কিন্তু ওটা মোটিভটা অন্যরকম হবে। যেমন বাংলাদেশ ব্যাংক যে হ্যাক করছিল, সে কি বলছিল বাংলাদেশ ব্যাংক ইজ হ্যাক বাই মি? না, তার এই উদ্দেশ্য ছিল না, তার উদ্দেশ্য ছিল আর অন্যরকম, যে সুইচটা
ট্রানজ্যাকশন কীভাবে করতেছে, ওটা কীভাবে আমি মনিটরিং করবো, এই টাইপের উদ্দেশ্য ছিল। সো আমরা মোটিভটাও নিব। এই তিনটা ক্যালকুলেট করার পর আমরা বলতে পারবো যে হ্যাকিংটা কি মিডিয়াম টাইপের ছিল না বিগ হ্যাকিং ছিল বা লার্জ যেটাই বলি বা স্মল। থ্রেড ক্যাটাগরি, আমরা থ্রেডকে 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। আমাদের নেটওয়ার্ক থ্রেড, হোস্ট থ্রেড, অ্যাপ্লিকেশন থ্রেড। নেটওয়ার্কে আমাদের যে কেউ অ্যাটাক করতে পারতেছে। হোস্ট যে মেশিনটা আমরা রান করতেছি, আমাদের হোস্ট মেশিনেও সেই থ্রেডটা হইতে পারতেছে। লাস্ট অফ অল আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতেছি এটাও আমাদের থ্রেড এর মধ্যে পড়তেছে। অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ব্রাউজার, তারপরে বিভিন্ন সফটওয়্যারগুলো ইউজ করতেছি সেগুলো পড়বে। হোস্টের মধ্যে যে অপারেটিং সিস্টেম মানে যে ডেস্কটপটা ইউজ করতেছি, আমি কি ল্যাপটপ ইউজ করতেছি, মোবাইল ইউজ করতেছি আর সার্ভার ইউজ করতেছি। আর নেটওয়ার্কটা আমি যে নেটওয়ার্কের মধ্যে আছি আর যে নেটওয়ার্কের ডিভাইসগুলো। সো টেল মি হোয়াট ইজ ইথিক্যাল হ্যাকিং নাও। ভালো উদ্দেশ্য নিয়ে যে হ্যাকটা করা হয়। ভালো উদ্দেশ্য নিয়ে হ্যাক করা হয়। আইনমান বলে সমস্যা নাই, ভুল বললে মার্ক কাটা যাবে না। যেটা হচ্ছে আর কি এর জন্য কারো ক্ষতি না করার জন্য। What is hacking? Sorry, not ethical hacking. It's my mistake. What is hacking? Oh, okay. What is hacking? অনুমতি নিয়ে অথবা অনুমতি ছাড়া কোনো সিস্টেমে প্রবেশ করা। অনুমতি নিয়ে না, অনুমতি ছাড়া। ওকে, অলওয়েজ হ্যাকিংটা হবে অনুমতি ছাড়া। আমি যদি কারো পারমিশন ছাড়া আমি কারো কম্পিউটারে টাচ করি বা কোনো প্রকার আনওয়ান্টেড অ্যাক্সেস নেই, তাহলে সেটা কি বলবো? হ্যাকিং বলবো। সো হুইজ এ হ্যাকার? আসলে এই হ্যাকিং তা না, হ্যাকিংয়ের এইটা আরও একটু ডিফারেন্ট হবে। হ্যাকারকে আসলে যারা কম্পিউটার খুব এক্সপার্ট তাদেরকে মূলত হ্যাকার বলা হয়। এটা MITর অনেকগুলো স্টুডেন্টের ওইখান থেকে নিয়ে আসছে, যে যাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যারে খুব ডেপথ নলেজ আছে তাদেরকে আমরা হ্যাকার বলতেছি। ওকে, আর যাদের সিকিউরিটিতে অনেক বেশি নলেজ বা সফটওয়্যার এবং আমি সফটওয়্যার হার্ডওয়্যার একবার বলে গেছি, তাদেরকে আমরা মূলত হ্যাকার বলি। ওকে, হ্যাকারের অনেকগুলো ক্লাস আছে, বাট বইয়ে আমাদেরকে যা বলা হয়েছে তাই পড়তে হবে যে আনঅথরাইজ যদি কেউ আমার কম্পিউটারে আনঅথরাইজ অ্যাক্সেস নেয় তাকে আমরা কি বলবো? হ্যাকার বলবো, বা ওই প্রসেসটাকে আমরা হ্যাকিং বলতেছি। হ্যাকারের 8টা ক্লাস: ব্ল্যাক হ্যাট হ্যাকার, হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার, সুইসাইড হ্যাকার। ওকে, ব্ল্যাক হ্যাট হ্যাকার হচ্ছে যারা সাধারণত খারাপ কাজ করে তাদেরকে ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয়। ওকে, দেন দ্য হোয়াইট হ্যাট হ্যাকার, যারা ভালো কাজ করে লাইক ইথিক্যাল হ্যাকার। দেন দ্য গ্রে হেড হ্যাকার, দেখবেন হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার যদি এক করেন দেখবেন গ্রে কালার সৃষ্টি হয়। সো তাদের মধ্যে হোয়াইট এবং ব্ল্যাকের দুইটার বৈশিষ্ট্য আছে। ওকে, তারা মাঝে মাঝে ভালো কাজ করবে, মাঝে মাঝে খারাপ কাজ করবে নিজের স্বার্থের উপর বেস করে। দেন দ্য সুইসাইড হ্যাকার, যারা নিজেকে প্রোটেক্ট করতে জানে না তাদেরকে মূলত সুইসাইড হ্যাকার বলা হয়। জাস্ট হ্যাক করতেছে বাট নিজেকে কীভাবে প্রোটেক্ট করতে হবে সেগুলো জানি না। স্ক্রিপ্ট কিডিং তাদেরকে বলা হয় যারা মূলত ডেপথ নলেজ নাই বাট টুলস ইউজ করতে পারে। বাংলাদেশে আমি বলবো 70 থেকে 60% মানুষ হচ্ছে স্ক্রিপ্ট কিডিং, তারা শুধু টুলস ইউজ করতেছে। ওকে, অন্যের বানানোর টুলস ইউজ করতেছে বাট ব্যাকগ্রাউন্ডে প্রসেসটা কীভাবে কাজ করতেছে সেই সম্বন্ধে ডেপথ নলেজ নাই, তাদেরকে আমরা স্ক্রিপ্ট কিডিং বলবো। সাইবার টেরোরিস্ট, যারা সাইবার টেরোরিজম চালাচ্ছে। স্টেট স্পন্সর হ্যাকার, রাষ্ট্রপালিত হ্যাকার, এর আগে বলে আসছি। হ্যাকটিভিস্ট, ওকে, হ্যাকটিভিস্ট নিয়ে তো আমরা কথা বলতেছি, সো আমরা জানি। সো এই হচ্ছে আমাদের 8টা ক্যাটাগরি। হ্যাকিংয়ের ফেস, মাই মিস্টেক, আই মেক এ মিস্টেক। ওকে, 5টা ফেজ আপনি যে কোনো হ্যাকিংকে রাখতে পারবেন। ওকে, ফার্স্ট ফেজ হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং। আমাকে মাস্ট ইনফরমেশন গ্যাদারিং। স্যার এখানে একটা ছোট্ট ভুল আছে, এখানে মেনটেন্যান্স অ্যাক্সেস, এখানে আসলে মেনটেন্যান্স অ্যাক্সেস হবে না, এখানে হবে গেইনিং অ্যাক্সেস। ওকে, আই উইল ফিক্স দিস থিং। ইনফরমেশন গ্যাদারিং, ফার্স্ট স্টেজকে আমাদের টার্গেট সম্বন্ধে ইনফরমেশন গ্যাদার করতে হবে। তেমনি সবগুলা হ্যাকিংয়ের মধ্যে প্রথম স্টেজে তারা কি করে, টার্গেট কি ইউজ করতেছে, কোন সফটওয়্যার ইউজ করতেছে বা কোন সার্ভিসটা ইউজ করতেছে সেটার ইনফরমেশন সে কালেক্ট করে। দেন আমার স্ক্যানিংয়ের মাধ্যমে আমরা কী করব, আমরা ফাইন্ড আউট করার ট্রাই করব যে ওই টার্গেটের মধ্যে কী কী দুর্বলতাটা আছে, সেই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করব সেকেন্ড ফেজে। আর থার্ড ফেজ হবে দ্য গেইনিং অ্যাক্সেস। ওকে, মেনটেন্যান্স অ্যাক্সেস হবে না, এটা হবে গেইনিং অ্যাক্সেস। গেইনিং অ্যাক্সেসের মানে হচ্ছে ওই যে আমরা সেকেন্ড স্টেজে দুর্বলতাটা পাইলাম, এই দুর্বলতাকে কাজে লাগিয়ে ওই কম্পিউটারে প্রবেশ করব। প্রবেশ করাটা খুবই ইজি, বাট সবচাইতে হার্ড পার্ট হচ্ছে মেনটেন্যান্স অ্যাক্সেস। আপনি যে কোনোভাবে দেখবেন মানুষের কোড বা টুলস কপি করে করে ট্রাই করতে করতে কোনো না কোনোভাবে অ্যাক্সেস নিয়ে নিছেন, বাট অ্যাক্সেসটা ধরে রাখাটা টাফ আপনার জন্য। ওকে, কারণ দেখবেন একটা ভুল কমান্ডের কারণ আমরা ধরেন সবাই উইন্ডোজে খুব এক্সপার্ট বাট লিনাক্স সার্ভার কখনো ইউজ করি নাই। আমি একটা লিনাক্স সার্ভার হ্যাক করছি বাট লিনাক্সে কমান্ড দিব কীভাবে?
ওকে, আমার ওই মূল্যবান ইনফরমেশনগুলো বা ওদের ওয়েবসাইটে যে ডাটাগুলো আছে সেগুলো কোথায় সেভ করা আছে আমি জানি না। সো ওই হ্যাক করা সহজ, মেনটেনেন্স করাটা অনেক কঠিন। দেন দ্য ক্লিয়ারিং ট্র্যাক, এই যে আমি হ্যাকিংটা করতেছি আমার যে লগগুলো থাকবে বা আমার যে ট্র্যাকগুলো থাকবে সেগুলো কী করব, আমি ক্লিয়ার করে দিব। ওকে, ইনফরমেশন গ্যাদারিং আবার দুই প্রকার। ওকে, বাংলাদেশের লতে প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং লিগ্যাল। চলেন আমরা বলি অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং, প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং। এইটা মূলত ছোটোবেলার অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের মতোই। অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং মিনস আপনি ডিরেক্টলি টার্গেটের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আসবেন। ওকে, প্যাসিভে আমি থার্ড পার্টি সফটওয়্যার বা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে তার ইনফরমেশনগুলো কালেক্ট করব, ডিরেক্টলি আমি কালেক্ট করব না। বাংলাদেশের লতে লেখা আছে অ্যাক্টিভ ইনফরমেশন গ্যাদারিং ইজ ইলিগাল। ওকে, এটা ক্রাইমের আওতায় পড়বে। আপনি যদি ডিরেক্ট কারো কাছ থেকে আনওয়ান্টেড কিছু ইনফরমেশন দেন এটা ইলিগাল, বাট প্যাসিভ ইনফরমেশন গ্যাদারিং ইটস নট ইলিগাল। ওকে, দেন সেকেন্ড স্টেজ হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিংয়ে আমরা কী করব, স্ক্যানিংয়ের মধ্যে আমরা তিনটা জিনিস স্ক্যান করব। আমরা প্রথমে ট্রাই করব যে পোর্ট স্ক্যান করার জন্য, যে ওই ব্যক্তির কয়টা পোর্ট ওপেন আছে। পোর্ট ওপেন থাকা মানে কি, সার্ভারে কয়টা সার্ভিস রানিং আছে। ওকে, আমরা ওয়েবসাইট দেখতেছি না, আমরা ব্রাউজ করি google.com, তো গুগলের সার্ভারে মাস্ট এই যে ওয়েবসাইট দেখার জন্য অবশ্যই 80 নাম্বার পোর্ট ওপেন আছে। HTTP তো আমরা বুঝি, ওকে, বা আমাদের ওইখানে দেখবেন অনেক সময় 443, সেটা হচ্ছে HTTPS। সো এই যে নাম্বারগুলো 443, 80 এগুলো দেখলে বুঝতে পারি তারা আসলে কি সার্ভিস প্রোভাইড করতেছে। দেন আমাদের নেটওয়ার্ক স্ক্যান, আমাদের তাদের নেটওয়ার্কটাকে স্ক্যান করতে পারি যে তাদের কয়টা সার্ভিস আছে, কীভাবে ওই সার্ভিসগুলোকে মেনটেনেন্স করতেছে সেই সম্বন্ধে আমরা জিনিসগুলো দেখতে পারি। দেন থার্ড আসতেছে ভালনারেবিলিটি স্ক্যানিং। আমরা ওই সার্ভিসগুলোর মধ্যে কোন কোন সার্ভিসটা দুর্বল সেটাও আমরা স্ক্যানিংয়ের মাধ্যমে ফাইন্ড আউট করতে পারি। দেন থার্ড অপশন দ্য গেইনিং অ্যাক্সেস। গেইনিং অ্যাক্সেস আপনি 5টা ওয়েতে করতে পারেন। ফার্স্ট আমরা যে কাজটা করি, আমরা সবাই পাসওয়ার্ডটাকে ক্র্যাক করার ট্রাই করি। ওকে, ওই ব্যক্তির কারণ ইনফরমেশনের মাধ্যমে আমরা ইউজার নেম ফাইন্ড আউট করে ফেলবো, ডিভাইসের ইউজার নেম বা ওই ব্যক্তির ইউজার নেম ফাইন্ড আউট করবো। আমাদের এখন জাস্ট দরকার গেইনিং অ্যাক্সেসের জন্য পাসওয়ার্ড। ওকে, আমরা পাসওয়ার্ড ট্র্যাকিংয়ের মাধ্যমে করতে পারি, বুট ফোর্স অ্যাটাক, ডিকশনারি অ্যাটাক, রেইনবো টেবিল অ্যাটাক, এই টাইপের অনেক ধরনের অ্যাটাক আছে, সেগুলোর মাধ্যমে পাসওয়ার্ড ক্র্যাক করতে পারি। অথবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফোন কল করবো যে ভাইয়া আপনার পাসওয়ার্ডটা বলে দেন, আমি আপনার ফেসবুকে ঢুকবো, আমরা তো বলে দিব, তাই না স্যার? অবশ্যই স্যার বলবো। স্যার বিকাশ হ্যাকিংয়ের কথা শুনছি স্যার, সে পিন নাম্বার চাচ্ছে, আমরা দিচ্ছি কিন্তু অবশ্যই দিচ্ছি। কিন্তু কল্পনা করেন যে ব্যক্তি ফোন কল করছে ওই ব্যক্তি খুব একটা শিক্ষিত না, আপনি কথা শুনলে বুঝতে পারবেন শিক্ষিত না, বাট ওই সেম কলটা যদি এমন একজন ব্যক্তি করতো যার 10 বছর ধরে কল সেন্টারে এক্সপিরিয়েন্স আছে, আপনি কি ধরতে পারতেন? ওকে, এই জিনিসটাকে আমরা বলবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, হিউম্যান হ্যাকিং। ওকে, আপনাকে আমি এমনভাবে ম্যানিপুলেট করব আপনি বলতে আমাকে বাধ্য। যেমন স্যার আপনাকে যদি আমি কোশ্চেন করি আপনার পাসওয়ার্ড কত ডিজিটের, বলেন কত ডিজিটের? ওকে, আপনি যদি এই কথাটা বলতেন হয়তোবা আমি অ্যাটলিস্ট যদি বলেন 10 ডিজিটের, আমার মাথায় চলে আসছে 10 ডিজিটের মধ্যে A to Z ক্যাপিটাল লেটার স্মল লেটার আর হচ্ছে লেটার থাকবে, কম্বিনেশন বানাইলে আমি ফাইন্ড আউট করবো। হয়তো আমার 3 মাস বা 2 মাস লাগবে ক্র্যাক করতে, বাট আমি ক্র্যাক করতেই পারবো যখন আমাদেরকে লেন্থটা বলে দিবেন যে আপনার কতটা লেন্থ পাসওয়ার্ডের। ওকে, তারপর আসতেছে আমাদের শোল্ডার সার্ফিং। শোল্ডার সার্ফিংটা বোঝাচ্ছে সাপোজ আমরা একজন এমপ্লয়ি আরেকজন এমপ্লয়ির এত ক্লোজ বসে থাকি, একজন কি টাইপ করতেছে একটু আরই চোখে তাকাইলেই পিছে থেকে দেখলেই বুঝতে পারবেন। ওকে, এই যে আমি আরেকজনের শোল্ডার থেকে সার্ভ করতেছি এটাকে আমরা বলতেছি শোল্ডার সার্ফিং। লাস্টেটা হচ্ছে ডাম্পস্টার ডাইভিং। ডাম্পস্টার ডাইভিংটা খুবই ইন্টারেস্টিং, ব্যাংকের ক্ষেত্রে আমি দেখছি ব্যাংক পেনিট্রেশন টেস্টিং করতে গেলে ডাম্পস্টার ডাইভিংটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা দিন শেষে অফিসে কাজ করি, বিভিন্ন স্টিকি নোটে অনেক ইম্পর্টেন্ট জিনিস লিখে রাখি। ওকে, দিন শেষে কী করি, স্টিকি নোটটা র্যাপ করে ডাস্টবিনে ফেলা দেয়। কোনো একটা কাগজে একটা ভুল প্রিন্ট হয়েছে, র্যাপ করে ডাস্টবিনে ফেলে দেয়। ডাস্টবিন কী করে, বাইরে আবার ফেলাই দিচ্ছে। আপনি ওই যে কোনো অফিসের বাইরে যান দেখবেন অনেক ইম্পর্টেন্ট কাগজ পাবেন, তারা এরকম করে কেটে ফেলাই দিচ্ছে। আপনার ভোটার আইডি কার্ড একটু ভালো প্রিন্ট আসে নাই, আপনি ওই ভোটার আইডি কার্ডের কাগজটা ওই ফটোকপি মেশিনের দোকানে রেখে আসছেন। ওকে, আপনি এটিএম বুথ থেকে স্লিপ নিতেছেন, অনেকেই স্লিপ ফালায় রেখে আসে, এটিএম বুথে যান অনেকগুলো কাগজ দেখতে পারবেন। ওকে, সবগুলো কাগজ নিয়ে এসে বাসায় নিয়ে আসেন, আইনে কী দেখতে পারবেন, তার নাম দেখতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পারবেন না, অ্যাকাউন্ট নাম্বার সব থাকে না, দেখতে পারবেন কত তারিখে কত টাকা তুলছে।
ওকে, আপনি প্রোফাইলিং করতে পারবেন আপনার এলাকায় কোন ব্যক্তি কত তারিখে প্রতিনিয়ত কোন ব্যক্তি টাকা তুলতেছে, তাকে ফোন কল করেন, আপনি এত তারিখে টাকা তুলছেন, ব্যাংক থেকে আমি কথা বলতেছি, তখন দেখবেন সে বিশ্বাস করবে এই ব্যক্তি তো মনে হয় ব্যাংক থেকেই ফোন করছে, কারণ সে কীভাবে জানলো আমি এত তারিখে টাকা তুলছি, ঘটনা তো সত্য, তখন সে আপনাকে বিলিভ করা ট্রাই করবে। সো ডাম্পস্টার ড্রাইভিং একটা মেজর ইস্যু। ওকে স্যার, সো আমরা কোনো ইম্পর্টেন্ট কাগজ আমরা এমনভাবে ফালাই দিব না যে আরেকজন পড়তে পারে। এর জন্য কিন্তু অফিসে কী করে, পেপার শেডার ইউজ করে, দেখবেন কাগজ কেটে কেটে ফালাই দেয়। ওকে, লাস্টে আমরা কি করব, দ্য এক্সপ্লয়েট দ্য ভালনারেবিলিটি, আমরা যে দুর্বলতাটা পাইছি সেটাকে আমরা লাস্টে অ্যাটাক করব, কারণ এক্সপ্লয়েটিং অনেক এক্সপেন্সিভ। কারণ একটু আগে আমি 0 ডের কথা বলতেছিলাম, এমন একটা দুর্বলতা যেটা হচ্ছে অন্য কোনো ভেন্ডর কোম্পানি জানে না। এরকম দুর্বলতার প্রাইস আপনি কল্পনা করতে পারবেন না, মিলিয়নে সেল হয়। ওকে, 1 মিলিয়ন 2 মিলিয়নের উপরে সেল হয় এক একটা দুর্বলতা। বলেন কে কিনে নেয়? খারাপ মানুষ, টেররিস্ট, হ্যাকার, ব্ল্যাক হ্যাকার, বলেন কারা কিনে? সবচাইতে বেশি 0 ডে পারচেস করে কোন অর্গানাইজেশন বলা যাবে না, এগুলো অর্গানাইজেশন হবে, আচ্ছা আই ডোন্ট নো, এজেন্সি বলতে পারবো। বলেন কোন টাইপের ক্যাটাগরির মানুষরা পারচেস করে, গেস করে? খারাপ মানুষ সবচাইতে বেশি পারচেস করে গভর্নমেন্ট। ওকে, সবচাইতে বেশি পারচেস করে 0 ডে গভর্নমেন্ট। এই যে আমরা শুনি না ইউএস যে কাউকে হ্যাক করতেছে, যে কাউকে মনিটরিং করতেছে, যে কারো ডিভাইসে প্রবেশ করতে পারতেছে, এই যে আমি যে কারো ডিভাইসে প্রবেশ করতে পারতেছি, যে কারো ইনফরমেশন কালেক্ট করতে পারতেছি, একমাত্র পসিবল 0 ডের মাধ্যমে স্যার। মেইনটেন্যান্স অ্যাক্সেস, এই যে আমি একটা কম্পিউটারে প্রবেশ করার পর ওই কম্পিউটার সারা জীবনের জন্য আমার, আর কোনোদিনও ওই কম্পিউটার ইউজার ব্যাক পাবে না, মানে আমার অ্যাক্সেস থাকবে অলওয়েজ। এর জন্য আমার যত প্রকার ব্যাকডোর, রুটকিট বা ট্রোজান হর্স ডিপ্লয় করা দরকার আমি ওই জায়গায় লঞ্চ করব। ব্যাকডোর হচ্ছে ওয়ান কাইন্ড অফ মেলওয়্যার, যেটা হ্যাকারকে পরবর্তীতে অন্য একটা অল্টারনেটিভ অ্যাক্সেস দিবে। ট্রোজান হর্স কী জিনিস? একটা ভালো সফটওয়্যারের সাথে আমি একটা কী করবো, খারাপ সফটওয়্যার মিক্স করে দিব। কল্পনা করেন আপনার ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করছেন আর দেখবেন অটোমেটিক অ্যাভাস্ট আর অপেরা মিনি ইনস্টল হয়ে গেছে না? আমি ইনস্টল করি নাই, বাট অ্যাভাস্ট আর অপেরা মিনি অলওয়েজ ইনস্টল হয়ে গেছে, অন্য সফটওয়্যার ইনস্টল করছি। তার মানে কি, কেউ একজন ওই অ্যাভাস্টটা ওই সফটওয়্যারের সাথে বাইন্ড করে দিছে। চাইলে কিন্তু হ্যাকারও এরকম ভাইরাসও বাইন্ড করে দিতে পারে, আপনি বুঝবেন না। ওকে, হ্যাঁ। আর লাস্টে একটা জিনিস আমি স্কিপ করছি, সেটার নাম হচ্ছে রুটকিট। রুটকিট হচ্ছে এমন একটা ভাইরাস যেটা মূলত আপনার কার্নাল লেভেলে রান করবে। কার্নাল কী জিনিস স্যার? আমরা ইউজ করি মূলত অপারেটিং সিস্টেম, আর এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার। আমাদের অপারেটিং সিস্টেম কোনোদিনও হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করতে পারে না, তার জন্য একটা এপিআই বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস লাগে, সেটার নাম হচ্ছে কার্নাল। যেমন আমরা বলি না লিনাক্স অপারেটিং সিস্টেম, লিনাক্স অ্যাকচুয়ালি নট এ অপারেটিং সিস্টেম, লিনাক্স অ্যাকচুয়ালি কার্নাল। ওকে, দেখবেন আপনার মোবাইলেও লিনাক্স আছে, স্যাটেলাইটেও লিনাক্স আছে, আসলে অপারেটিং সিস্টেম না। মূল অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে গুনো, GNU, আর লিনাক্স আছে তার কার্নাল। উইন্ডোজের কার্নাল আছে কার্নাল K32। সো এই যে আমাদের অ্যান্টিভাইরাসটা, অ্যান্টিভাইরাস কী করে? অপারেটিং সিস্টেমকে স্ক্যান করে। কার্নাল কোনোদিনও অ্যান্টিভাইরাস স্ক্যান করতে পারে না। আপনি যে রুটকিট ডিপ্লয় করেন কোনোদিনও ডিটেক্ট করতে পারবেন না, প্রসেসরের মধ্যে আসবে না। ওকে, এটা ডিটেক্ট করবেন, কারণ এইটাই হচ্ছে সেই মেন কোড যেটা হচ্ছে আপনার হার্ডওয়্যারকে মেনটেন করতেছে। এটা কোনোদিনও স্ক্যান করা যায় না। ম্যানুয়ালি আপনাকে চেক করলে একমাত্র রুটকিটটা দেখতে পারবেন, আদারওয়াইজ পসিবল না। স্যার ফোনের যে একদম সিস্টেমে যদি কোনো একটা ভাইরাস ঢুকে যায়, এটা এরকম সিস্টেম বলবো না, সিস্টেম বলতে একদম কার্নাল লেভেল বলবো। কার্নাল সিস্টেম আলাদা জিনিস, সিস্টেমটা কিন্তু ওএস এর পার্ট। ওকে, কিন্তু কার্নাল কিন্তু ওএস এর পার্ট না, অপারেটিং সিস্টেমের পার্ট না। আমার ফোনে হচ্ছে ওই একটা ভাইরাস ঢুকছে যে সিস্টেমের ভিতরে গিয়ে পাওয়া যায়, কিন্তু কোনো অ্যান্টিভাইরাস স্ক্যান করে পাওয়া যায় না। এইটা অনেক হয়তো বা ড্রাইভার বা ওই একদম অ্যান্টিভাইরাসের কাহিনী হচ্ছে কি, অ্যান্টিভাইরাস একমাত্র সিগনেচার দেখে আপনার ভাইরাস ডিটেক্ট করতেছে। আর কেউ যদি ওই ভাইরাসটা আগে সাবমিট করে একমাত্র তখনই তারা বলতে পারবে এটা ভাইরাস, আদারওয়াইজ কিন্তু বলতে পারবে না। ওদের যে ডাটাবেজে থাকতে হবে যে এটা ভাইরাস, আদারওয়াইজ অ্যান্টিভাইরাস কোনোদিন ডিটেক্ট করতে পারে না। লাস্টে হচ্ছে ক্লিয়ারিং ট্র্যাক। এই যে আমি এত খারাপ কাজগুলো করছি, বিভিন্ন কোম্পানি হ্যাক করছি, তারপরে তাদের এই জিনিসগুলো মুছাই দিছি, সেই জিনিসগুলোকে আমরা কি বলবো, ক্লিয়ারিং ট্র্যাকের মধ্যে বলবো, যাতে আমাকে না ধরতে পারে বা না বুঝতে পারে আমি আসলে কে, বা আমি যে হ্যাকিংটা করছি সেটা আমাকে তারা না ধরতে পারে। এটা আমরা ক্লিয়ারিং ট্র্যাকের মধ্যে রাখতেছি। লগ ফাইল ডিলিট করা। সো পার্টিসিপিক্যাল হ্যাকিং, কেউ আমাকে একজন বলেন। এখন এই হ্যাকিং একটু আগে বলছিলাম যে যা আনঅথরাইজ অ্যাক্সেস নিলেই আমরা তার থেকে হ্যাকিং বলতেছি, তাহলে ইথিক্যাল হ্যাকিং কী হবে? সেটা হচ্ছে অথরাইজড অ্যাক্সেস হবে, বা আমি যদি পজিটিভ একটা মেন্টালিটি নিয়ে কাজটা করি যে তাদের ভালো করার জন্য। ওকে,
আগে আমাদের অবশ্যই অথরাইজ পারমিশন নিতে হবে। ওকে, আমি যদি পারমিশন নিয়ে তারপরে হ্যাকিংটা করি বা তাদের সিকিউরিটি টেস্ট করি, তখন হবে আমাদের এটা ইথিক্যাল হ্যাকিং। বাট আমার কাছে মনে হয় ইথিক্যাল হ্যাকিং হচ্ছে এটা। ওকে, আমি এটা ফান করার জন্য পিকচার রাখছি। তো পিকচার দেখে কী বুঝতেছেন আমাকে বলেন? একটা বিড়াল মেলোডি ধরে রাখছে, আর একটা বিড়াল কি করতেছে, বাঁশি বাজাচ্ছে। মেলোডিতে যেরকম সুর আছে ঠিক ওই রকমই বাজাচ্ছে, তাই না? সো কালো বিড়ালটাকে কল্পনা করে যাচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। সো ব্ল্যাক হ্যাট হ্যাকার যেভাবে হ্যাক করে আমরা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, আমরা ঠিক একইভাবে হ্যাক করবো ইথিক্যাল হ্যাকাররা। তাহলে কী হবে, একটা এটাই মূলত আসলে ইথিক্যাল হ্যাকারের অ্যাপ্রোচ হওয়া দরকার। শুধু আমরা পারমিশন নিয়ে হ্যাক করবো, বাট একই হ্যাক করব। ওকে, সেম টাইপের অ্যাপ্রোচ রাখবো। যে একটা খারাপ হ্যাকার যে টাইপের অ্যাপ্রোচ রাখতে পারে, আমরা ঠিক সেম একই অ্যাপ্রোচ রাখবো। তাহলেই দেখবেন একমাত্র কোম্পানির বাগগুলো থাকবে না। আদারওয়াইজ কোম্পানিতে সারা জীবন এরকম যত বড় কোম্পানি হোক, তারপরেও আপনার এগুলো থেকে যাবে, বাগগুলো থেকে যাবে, ভনাবিলিটি থেকে যাবে। টেকনিক্যাল স্কিল, আপনার ইথিক্যাল হ্যাকিংয়ে আসার জন্য কয় টাইপের স্কিল থাকা দরকার? 2 ধরনের স্কিল থাকা দরকার, টেকনিক্যাল স্কিল, নন টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিলের মধ্যে আপনার অবশ্যই মেজর অপারেটিং সিস্টেম সম্বন্ধে ধারণা থাকা দরকার। উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স, ম্যাকের ধারণা থাকলে না থাকলে খুব একটা বিগ ডিল হবে না। বাট উইন্ডোজ, ইউনিক্স, লিনাক্স অবশ্যই ধারণা থাকা উচিত। তারপর হচ্ছে নলেজ অ্যাবাউট নেটওয়ার্কিং, অবশ্যই আপনাকে নেটওয়ার্কিং সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার। আদারওয়াইজ আপনি যে আইপি দ্বারা হ্যাক করবেন, কোন সাব ডোমেনের মধ্যে আছেন, বা তাদের কোম্পানিতে কয়টা সাব ডোমেন অ্যাড করা আছে, বা কোন রেঞ্জে আছে, সেটা যদি না বুঝি কাকে হ্যাক করব। ওকে, অবশ্যই কম্পিউটারে এক্সপার্ট হতে হবে। আর সিকিউরিটি এরিয়াতে অবশ্যই আমাদের নলেজ থাকা দরকার। অ্যাবিলিটি টু লার্ন, অবশ্যই আমাদের শিখতে থাকা। অলওয়েজ নন টেকনিক্যাল স্কিলের মধ্যে যে জিনিসটা দরকার আপনার অ্যাবিলিটি টু লার্ন, সবসময় শিখতে থাকতে হবে। স্ট্রং ওয়ার্ক ইথিক্স, একটা ভালো ওয়ার্ক ইথিক্স থাকা দরকার। আমি একটা কোম্পানিকে সাপোজ পেনিট্রেশন টেস্টিং করতে গেছি, তাদের সব কনফিডেন্সিয়াল ডাটা দেখছি, তারপরে কি আমি কোম্পানিকে আবার ব্ল্যাকমেল করা শুরু করব যে এই ডাটা সেল করে দিব বা এই ডাটা দিয়ে পাবলিশ করে দেবো, এত টাকা দেন? এই টাইপের ওয়ার্ক ইথিক্স নিয়ে কাজ করা যাবে না। ওকে, একটা স্ট্রং ওয়ার্ক ইথিক্স অবশ্যই থাকতে হবে। অর্গানাইজেশন সিকিউরিটি পলিসি, আমি যে অর্গানাইজেশনে কাজ করতেছি তাদের সিকিউরিটি পলিসি কোনটা, কিভাবে বলা আছে, আমার লিমিটেশন আমাকে জানতে হবে। আমি তাদের ভালোর জন্য খুব ডিপ স্ক্যান করতেছি, দেখবেন আপনি আসলে তাদের খারাপই করছেন। এবং লোকাল স্ট্যান্ডার্ড ল, আপনার অবশ্যই লোকাল স্ট্যান্ডার্ড ল সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার। কারণ আপনি স্ক্যান করতেছেন শেখার জন্য, দেখলেন এটা আমাদের দেশের ক্রাইম। ওকে, সো এই সম্বন্ধে আমাদের অবশ্যই নলেজ থাকা দরকার। ডিফেন্স ইন ডেপথ, আমরা আসলে এই যে আমরা আসলে প্রোটেক্ট করতেছি এটা কি, এই যে আমরা সিকিউরিটির কথা বলতেছি, আসলে আমরা সিকিউরিটি প্রোটেক্ট করতেছি কি একজন বলতে পারবেন? এত সিকিউরিটি, এত সব কিছু প্রোটেক্টটা করতেছি কাকে? ইয়েস স্যার, আমরা কিন্তু ডাটা প্রোটেক্ট করতেছি। অনলাইনে ডাটা ছাড়া আর কিচ্ছু নাই। সো এই ডিফেন্স ইন ডেপথের ম্যাপটা দেখেন, এটা খুব একটা অনেক বড় একটা বিষয়, বাট আমি একটা ছোট্ট পিকচার দ্বারা শেষ করার ট্রাই করব। ডিফেন্স ইন ডেপথে আমি আসলে সাজাবো কীভাবে, আমরা মাঝখানে রাখবো ডাটাটাকে, ডাটাটা কোনো একটা অ্যাপ্লিকেশন দ্বারা কী হবে আমাদের মাধ্যমে সার্ভ হবে। এই অ্যাপ্লিকেশনটা আমরা কোনো একটা সার্ভারের মধ্যে রাখবো, এই সার্ভারটা কোনো না কোনো আমাদের নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকবে। এবং এই যে আমাদের পুরো নেটওয়ার্ক সিস্টেমটা আমরা কি যে কোনো জায়গায় রেখে দিব না, অবশ্যই আমরা একটা সিকিউর ফিজিক্যাল সিকিউরিটি আছে এমন একটা রুমের মধ্যে, বদ্ধ রুমের মধ্যে রেখে দিব, যে জায়গায় অলওয়েজ মানে চারপাশ দিয়ে লক করা সিস্টেম। এবং একটা পলিসি ক্রিয়েট করব যে কেউ যাতে ওই রুমে প্রবেশ না করতে পারে, একমাত্র সার্ভার অ্যাডমিনই ওই সার্ভারের কাছে প্রবেশ করতে পারবে। মনে আছে আমরা যে আরবিটারি কোড এক্সিকিউশনের কথা বলছিলাম, যদি যে কেউ সার্ভারে প্রবেশ করেই সে তো ভাইরাস এক্সিকিউট করেই দিতে পারবে। এটা হচ্ছে ডিফেন্স ইন ডেপথের বিষয়, যে ডাটাটাকে আমরা কীভাবে সাজাবো। ফিজিক্যাল সিকিউরিটি থ্রেট, বাংলাদেশে কেন সবাই এই থ্রেটটা নিয়ে কথা বলে না, আই ডোন্ট নো। ওকে, বাট এটা একটা মেজর থ্রেট হতে যাচ্ছে। কারণ কি, দেখবেন আমাদের অফিসে সব কিছু ঠিক আছে, সব কিছুই আমাদের ফায়ারওয়াল, আমরা আইডিএস আইপিএস সব কিছু বসালাম, আমাদের ওয়েবসাইট, আমাদের সিস্টেমের কোনো দুর্বলতা নাই। কিন্তু কি নাই, আমরা যে অফিসের লক সিস্টেমগুলো ইউজ করছি, সার্ভার রুমের লক, অফিসের লক, তালাগুলো কি ট্রেডিশনাল তালা, যদি চাবি হারায় যায় কি করি, তালা লক স্মিথকে নিয়ে আসি, সে 5 মিনিটে তালা খুলে ফেলতেছে, তাই না? কোনো শব্দই হয় না, কোনো ইটি করতেছে না, সে তালা খুলে ফেলতেছে। এই যে আমি খুব সহজে তালাটা খুলতেছি কোনো শব্দ ছাড়া, এই যে ওই লকস্মিথ যে খুলতে পারতেছে, এই টেকনিকটা হ্যাকার শিখতে পারে না? হ্যাকার শিখে রাত্রেবেলায় আপনার ওই কোম্পানিতে আসলো, সে খুলে টুলে ফিজিক্যাল অ্যাক্সেস নিয়ে ওই আরবিটারি কোড এক্সিকিউশন করলো। ওকে, সো দেখবেন এটা একটা ক্রাইমও হয়েছে বাংলাদেশে। এটা কোনো আই ডোন্ট নো, এটা র্যাবের একটা ইসে দেখলাম, নিউজে দেখলাম যে তার একটা এরকম ক্রিমিনালকে ধরছে, তার কাছে একটা ছিল
এটার কি গান বলে, লকপিক গান ছিল। গানটা ধরে জাস্ট 2 বা 3 বার প্রেস করবেন, তালা খুলে যাবে। এটা হচ্ছে লকপিক কিট। ওকে, এটা দ্বারা যে কোনো তালা খুলতে পারবেন। ওকে, এইগুলো দেখতেছি। এটা অবশ্যই আপনাদের সিকিউরিটি, একটা জিনিস আমাকে অনেকে আক্স করছে যে এইটা কীভাবে আমাদের সিকিউরিটির আওতায় পড়ে। অবশ্যই এটা আপনার সিকিউরিটির মধ্যে পড়বে। আপনি যখন একটা কোম্পানির সিকিউরিটির কথা চিন্তা করবেন, শুধু সফটওয়্যার বেস সিকিউরিটির কথা চিন্তা করলে হবে না। আপনি ফিজিক্যাল সিকিউরিটিটাও দেখতে হবে যে কোম্পানির যে এইটা রুমটা আছে এটা কি কতটা সিকিউর। ওকে স্যার, এটার একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই যে ফেসবুকের যখন অ্যাটাকটা হয়, ওদের এই ফিজিক্যাল সিকিউরিটি পলিসি ঠিক ছিল। ওকে, দ্যাট ডোমেইন ওয়াজ লকড উইথ facebook.com। তবে যখন ওদের ডোমেইনটা নাইট হয়ে গেছে, তখন বাইরের লোকজন ভিতরে ঢুকতে পারে না, ভিতরের লোকজন বাইরে আসতে পারে না। মানে শুধুমাত্র, এবং লিটারালি দে আর জিওগ্রাফিক্যালি আইসোলেটেড। ইয়েস, ওই পলিসিটা এটা ওদের জন্য একটা সবচেয়ে বড় থ্রেট ছিল। তাছাড়া আরও কিছু আমাদের থ্রেট থাকবে, এনভায়রনমেন্টাল থ্রেট। সাপোজ আপনি এমন একটা রুম বানাইছেন যে রুমের মধ্যে সব ডাটা সেন্টার সব কিছু রাখছি, বন্যায় ডাটা সেন্টার ডুবে গেল, সব ডাটা চলে গেল। আমরা সব সিকিউরিটি দিয়ে রাখছি, কিন্তু বন্যাতে যদি আমার সব চলে নষ্ট হয়ে যায় তাহলে কী লাভ হলো? সো এটা আমার দেখতে হবে। ফায়ার, আগুন লাগতে পারে, আর্থকুইক অর ডাস্টের কারণে আপনার ইগুলা নষ্ট হয়ে যেতে পারে ডাটা। অথবা ম্যানমেড থ্রেডের মধ্যে টেরোরিস্ট অ্যাটাক হতে পারে, যুদ্ধ লাগতে পারে, এক্সপ্লোশন হতে পারে, ডাম্পস্টার ড্রাইভিং, ওই যে আমরা কাগজপত্র ফেলে দিব এটার মাধ্যমে হতে পারে, বা ভেন্টিলেশনের মাধ্যমে হতে পারে। যে আমাদের যে রুমের মধ্যে রাখছি, এতই বদ্ধ রুম রাখছি যে বাতাসই যাইতে পারে না। ওকে, অতিরিক্ত হিটের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এই সবগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যে দেখেন বড় বড় কোম্পানিরা কী করতেছে, তাদের ব্যাকআপ সার্ভারটা অন্য কান্ট্রিতে রাখতেছে, বা অন্য ডিস্ট্রিক্ট বা অন্য স্টেটে রাখতেছে। কারণ কি, সাপোজ এই স্টেটের মধ্যে ঘূর্ণিঝড় হইলো, বন্যা হইলো, আর্থকুইকে পুরো স্টেজে সব কিছু ধ্বংস হয়ে গেলো, কিন্তু তাদের ডাটা ব্যাকআপ সার্ভার কিন্তু অন্য স্টেজে আছে। ওকে, অন্য কান্ট্রিতে আছে, ওটা সেভ আছে। সো আমরা এই সিকিউরিটির ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। কমন সার্টিফিকেশন, বাংলাদেশে কেন জানি সবাই সিইএইচ করতে চায়, বাট আরও সার্টিফিকেশন কিন্তু সাইবার সিকিউরিটিতে আছে। সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে কমশিয়া সিকিউরিটি প্লাস, এটা একদমই বিগিনারদের জন্য কমশিয়া সিকিউরিটি প্লাসে। তারপর হচ্ছে সিইএইচ সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, এটা ইসি কাউন্সিল প্রোভাইড করে। কমশিয়া সিকিউরিটি প্লাস মূলত কমশিয়া প্রোভাইড করে। ওকে, তারপরে সিপিটি সার্টিফাইড পেনিট্রেশন টেস্টার, এটাও ইসি কাউন্সিল প্রোভাইড করে। এটা একটু এক্সপার্ট লেভেলের, বাট বাংলাদেশে সবাই সিইএইচটা করে। তাছাড়া আছে এলপিটি, আই হবে না, এলপিটি হবে, এটা লাইসেন্স পেনিট্রেশন টেস্টার, এটাও ইসি কাউন্সিল প্রোভাইড করে। কমশিয়া তাদের এখন নতুন একটা নিয়ে আসছে, সেটা হচ্ছে পেন টেস্ট প্লাস। এটা মূলত ইকুইভ্যালেন্ট টু সিইএইচ। দেন আমার খুব ফেভারেট লাস্টেরটা ওএসসিপি, অফেন্সিভ সার্টিফাইড প্রফেশনাল। এটা অফেন্সিভ কোম্পানি মূলত প্রোভাইড করে। ওকে, উপরের সার্টিফিকেশনগুলো যদি আপনার এসএসসির এক্সাম হয়, এটা হবে আপনার অনার্স গ্র্যাজুয়েশনের এক্সামের মতো ইকুইভ্যালেন্ট যদি করে। ওকে, ওএসসিপিতে এগুলোতে সবগুলোতে এমসিকিউ, ছোটো ছোটো ল্যাব আছে, আর কিছু নাই। বাট ওএসসিপিতে কোনো এমসিকিউ নাই। আপনাকে 10টা সার্ভার দিবে, তার মধ্যে 5টা সার্ভার হ্যাক করতে হবে। হ্যাক করে একটা রিপোর্ট লিখবেন, রিপোর্টটা জমা দিবেন। ওই কোম্পানির যদি ভালো লাগে তাহলে আপনি পরীক্ষায় পাস, আদারওয়াইজ আপনি পরীক্ষায় ফেল। ওকে, লাইক দেম, লাইক আমরা কালি লিনাক্সের নাম শুনছি সবাই। ওকে, কালি লিনাক্স ডেভেলপ করছে অফেন্সিভ সিকিউরিটি। ওকে, এটা তাদের একটা সফটওয়্যার। ওকে, ডেমোর মধ্যে আমি আজকে খুব একটা আপনাদের ডিটেলস ডেমো দেখাবো না। আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে পুরো একটা সিস্টেম হ্যাক করে দেখানোর জন্য। ওইটা আমরা 23 তারিখে যে প্রোগ্রামটা হচ্ছে সেটার মধ্যে আমরা অ্যাপ্রোচটা আমি ট্রাই করতেছি, কারণ আজকে আমাদের অনেক শর্ট টাইম। ওকে, আমি চাচ্ছি না আপনাদেরকে এখানে 9টা পর্যন্ত বসায় রাখার জন্য। ওকে, চলো আমরা শর্ট কিছু ডেমো দেখবো, তারপরে আমি আপনাদের কোশ্চেন নিব। আমি কি আজকে কি খুব ফাস্ট যাচ্ছিলাম? ওকে ওকে, চলো আমরা প্রথমে যে জিনিসটা করছি, আমরা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিংয়ের ফার্স্ট স্টেজে ছিলাম। যে আমাদের কোনো একটা টার্গেটকে অ্যাটাক করতে হলে আমাদের কী লাগবে? ইনফরমেশন গ্যাদারিং করতে হবে। সো ইনফরমেশন গ্যাদারিংয়ের ক্ষেত্রে আমার সবচেয়ে ফেভারিট একটা ওয়েবসাইট নাম আছে ডিএনএস ডাম্পস্টার। এই ওয়েবসাইটটা আমাদের হেল্প করবে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিংয়ের জন্য। আই লাভ দিস সাইট। ওকে, আমি সাইটে আসার পর আমি যে কোনো অর্গানাইজেশনের নাম লিখে সার্চ করতে পারি। চলো আমরা ফেসবুক লিখি। ফেসবুক রিসেন্টলি হ্যাক হয়েছে। চলুন, ফেসবুক হ্যাক হয় না, এটা তাদের ঝামেলা, তাদের কনফিগারেশনের সমস্যা ছিল। facebook.com। সো আমি এখানে যে কোনো অর্গানাইজেশনের ডোমেন লিখে সার্চ করব। ডোমেন লিখে সার্চ করলে তারা আমাকে গিভ মি 1 মিনিট, এটা একটু আসতে লেট করতেছে।
ওকে, এই আচ্ছা, এবং এখানে আমাদের ম্যাপ আসতে যে ফেসবুকের সার্ভারটা কোন রিজনের মধ্যে আছে, ওকে, সেটা আমাকে শো করতেছে ফার্স্ট। সেকেন্ড, যদি একটু নিচে আসি, ফেসবুকের কয়টা ডিএনএস সার্ভার আছে, এই ডিএনএস সার্ভার কনফিগারেশনে কিন্তু ঝামেলা হয়েছিল তাদের, ওকে, মূলত ডিএনএস সার্ভারের মধ্যে ঝামেলা হয়েছিল। তাতে 4টা ডিএনএস সার্ভার, ফেসবুকের এমএক্স রেকর্ড, মেল এক্সচেঞ্জ রেকর্ড, তারা ফেসবুক নিজস্ব মেল সার্ভার ইউজ করতেছে, এবং তাদের বিভিন্ন হোস্ট, তাদের কয়টা সাবডোমেন আছে সেই জিনিসগুলো যদি আমরা দেখি, facebook.com, time1.com, time2.com, time345, টাইম অনেকগুলো, তারপর হচ্ছে সিকিউর সামথিং সামথিং, ইনস্টাগ্রাম, C1R4, এটা তাদের একটা সার্ভার। সো আমি তাদের সব সার্ভার দেখতে পাচ্ছি, বাট এই সাইডে সবচেয়ে বেটার যে জিনিসটা আমার ভালো লাগে, লাস্টের পিকচারটা, ওকে, এই পিকচারের মধ্যে আমরা পুরো অর্গানাইজেশন কীভাবে সাজানো হয়েছে সেই জিনিসটা দেখতে পারবো। আমরা মূলত এটাতে হিট করতেছি, এটা হচ্ছে তাদের ডিএনএস সার্ভার। এই ডিএনএস সার্ভারটা কয়টা সার্ভারের সাথে লিঙ্ক আপ, এবং কোন সার্ভারের সাথে লিঙ্ক আপ সেটা আমরা ইজিলি বুঝতে পারতেছি। দেখেন তারা কি করছে, অনেকগুলো ডিএনএস সার্ভারকে অল্টারনেটিভ সার্ভার, আর একটা সার্ভারের মধ্যে 2টা সার্ভার করে ইনস্টল করছে। আগে তাদের কনফিগারেশন এরকম ছিল না, এই বছর এটা চেঞ্জ করছে তাদের কনফিগারেশন। যেমন টাইম জিনিসগুলো চেঞ্জ আগে নিয়ে আসছে, আগে তাদের এনটিপি সার্ভার মনে ছিল না টাইম করার জন্য, ওকে। তারপরে হচ্ছে আমরা এখানে তাদের আরও অনেকগুলো সার্ভার দেখতে পারতেছি এই জায়গায়। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং পিকচারের মতো, আপনারা এই ওয়েবসাইটে যে এই পিকচারটা দেখতে পারেন। আমি লাস্ট আর একটা জিনিস আপনাদেরকে শো করতেছি, সেটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। সাপোজ আমরা অনেক সময় শুনি না, চাইনিজ একজন হ্যাকার কী করছে, আমেরিকার ট্রাফিক লাইট হ্যাক করছে, ওকে। আমেরিকার ট্রাফিক লাইটের আইপি সেই চায়নার ও লোকটা কীভাবে পায়, সেটা একটা বড় কোশ্চেন, যে চায়নাতে থাকে সে আমেরিকার অ্যাক্সেস কীভাবে পাবে। সেই ক্ষেত্রে আমরা গুগলে সার্চ করবো না, আমরা করবো, এটা হচ্ছে হ্যাকারের সবচেয়ে ফেভারিট সার্চ ইঞ্জিন বলতে পারেন, শোডেন, ওকে। শোডেন মূলত পুরো ইন্টারনেটকে কী করতেছে, স্ক্যান করতেছে, ওকে। পুরো ইন্টারনেটকে স্ক্যান করে আপনাকে ওই ডিভাইসগুলোর আইপি অ্যাড্রেস বলবে। সাপোজ আপনি এই জায়গায় যদি বাংলাদেশ লেখেন, বাংলাদেশ, চলো আমরা বাংলাদেশ লিখি শুধু, জি, কাজ করে না, মানুষ ওটা দেখে না, ট্রাফিক পুলিশ দেখে না। আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশের এইটা কাজ করে না, লাইটে কোনো কাজ করে না। লাইট দেখে কেউ কাজ করে না। ওকে, তো দেখেন এই জায়গায় আমি বাংলাদেশ লিখে সার্চ করছি, তারা কি করতেছে, এই শোডেনটা বাংলাদেশে কয়টা 273টা সে আইপি পাইছে, এবং বিভিন্ন কান্ট্রিতে, জার্মানিতে 11টা, বাংলাদেশে সামথিংয়ের আইপি ফাইন্ড আউট করছে। দেখেন এইটা ইউনাইটেড স্টেট দেখাচ্ছে, কিন্তু ওই সার্ভারের মধ্যে অবশ্যই বাংলাদেশে সামথিং লেখা আছে। দেখেন ওই সার্ভারের হেডারের মধ্যে বাংলাদেশ লেখা আছে, হয়তো বাংলাদেশে কোনো একটা সার্ভিস ওই কান্ট্রিতে চলতেছে, ওকে। তারপর সেকেন্ড যদি দেখি, এটা বাংলাদেশেরই কোনো একটা টেলিকমিউনিকেশনের আইপি তাদের একটা। তারপরে এটাও অ্যামাজন থেকে সিঙ্গাপুরের সামথিং, এটাতে দেখেন বাংলাদেশ কথা লেখা আছে, অবশ্যই বাংলাদেশের সাথে কোনো না কোনো কাজে এটা রিলেটেড, ওকে। তারপরে আমরা দেখতেছি অগ্নি সিস্টেম লিমিটেড, তাদের মেন রাউটার হিসেবে মাইক্রোটিক ইউজ করতেছে। আমরা এখান থেকে খুব সহজে কিন্তু ফাইন্ড আউট করতে পারতেছি, ওকে। তারপরে হচ্ছে আমাদের এখানে আরও কয়েকটা সিস্টেম আছে, যেহেতু আমরা লাইভে আছে, আমি এখান থেকে আরও ডিটেলসে যাব না, বা আমি আরও ডেপথে যাব না যে তাদের কী কী ভার্নাবিলিটি আছে দেখানোর জন্য, কারণ এটা একটু ঝামেলা হবে। অনেকে এটা মাইন্ড হিসাবে নেয় যে কেন এটা দেখানো হলো স্পেসিফিক। যদি আমি এই অগ্নি কোম্পানি হয়তো বা রাগ করতে পারে কেন তারা এই জিনিসটা করতেছে, ওকে। বাট এই যে কাজটা করতেছি সেটা কীভাবে করতেছি, প্যাসিভলি করতেছি, কিন্তু আমি কিন্তু অ্যাক্টিভ করি নাই। আমি শোডেনে সার্চ করছি, ওকে, শোডেন স্ক্যান করছে, আমি কিন্তু স্ক্যান করি নাই। সো এটা আছে প্যাসিভ স্ক্যানিং। বাংলাদেশের লতে প্যাসিভ স্ক্যানিং লিগাল, ওকে, বাট অ্যাক্টিভ স্ক্যানিংটা মূলত ইললিগাল। আমরা অ্যাক্টিভ স্ক্যানিংয়ে যাব না, বাট প্যাসিভ স্ক্যানিংয়ের মধ্যেই থাকবো, ওকে। আমি আজকে ডেমো হিসাবে আর আরেকটা জিনিস আমরা শো করতে পারি। চলো আমি লাস্ট একটা ডেমো জিনিস আমরা শো করি, তারপরে আমরা মূলত ইন্ড হিসাবে ডাকবো, ওকে। হ্যাঁ, এই ডেমোটার পরে আমরা মূলত আমাদের সেমিনারটা ইন্ডের দিকে চলে যাবো, ওকে। ওকে,
সো কালি লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, লিনাক্স ডিস্ট্রিবিউশন। ওকে, লিনাক্স ডিস্ট্রিবিউশনের মধ্যে এই ডিস্ট্রিবিউশনটা বানানো হয়েছে হ্যাকারদের জন্য। এটাকে অলরেডি হ্যাকিং করার জন্য যত টুলস দরকার প্রি ইনস্টল আছে। সো এই জায়গা থেকে আমরা একটা টুলস ইউজ করবো, সেটার নাম হচ্ছে MALTE গো। মাল্টিগোটা ইউজ করব। মাল্টিগোটা হচ্ছে OSINT ফ্রেমওয়ার্ক, ওর এটাকে বলতে হবে ওপেন সোর্স ইন্টেলিজেন্স ফ্রেমওয়ার্ক। সে কী করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টাইপের ইনফরমেশন কালেক্ট করে বিভিন্ন অর্গানাইজেশনের উপর বেস করে, এমপ্লয়ির ইমেল অ্যাড্রেস, তাদের কয়টা সাবডোমেন আছে, সেই জিনিসগুলো। ওকে, গিভ মি 1 মিনিট। ওকে, সো চলেন আমি এই জায়গায় একটা গ্রাফ ভিউ ওপেন করি। আমরা সাধারণত গ্রাফ যেগুলো ম্যাথমেটিক্সে গ্রাফ পড়ছি, আসলে ওটা আসলে গ্রাফ না। ওকে, ম্যাথমেটিক্সে আমরা স্কুল কলেজে যে গ্রাফটা পড়ে আসছি ওটা আসলে ভুল ছিল সারা জীবন। ওগুলোকে গ্রাফ বলে না, বার চার্ট বা সামথিং বলে। গ্রাফের দুইটা শর্ত, একটা হচ্ছে নোড থাকবে, নোডগুলো প্রত্যেকটা নোড একটা এজের সাথে কী থাকবে, কানেক্টেড থাকবে। এটা হচ্ছে গ্রাফ ভিউয়ের মূল কাজ। আজকে আমরা বলতো এটাই দেখবো। আই থিঙ্ক এটার মধ্যে অপশনগুলো আসে না কেন। গিভ মি 1 মিনিট। এটার মধ্যে মনে হয় প্যালেটগুলো ইনস্টল করা নাই, এই কারণে শো করতেছে না ওই প্যালেটগুলো। ওকে, রানিং প্যালেট, নো প্যালেট। আচ্ছা, আমার একটু টাইম লাগবে, এটা মনে হয় লোড নিতেছে না। আমি দেখি অন্য একটা ডেমো ট্রাই করি, বাট এটা খুব ইন্টারেস্টিং হতো, দেখাতে পারলে আমাদের জন্য বেস্ট হতো। ওয়াইফাই হ্যাক করাটা একটু টাফ হয়ে যাবে, বাট আমরা ট্রাই করতে পারি। ওয়াইফাই আজকে ট্রাই করি। ওকে, আমরা 23 তারিখে হয়তো তখন কয়েকটা ডেমো দেখবো, বাট সহজ স্যার। ফেসবুক অত সহজ হবে না, ফেসবুক হ্যাক করা ইজ কোয়াইট ইম্পসিবল। ওকে, ফেসবুক হ্যাক করা কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে। কারণ কি স্যার, ফেসবুকের যত সিকিউরিটিগুলো আছে সবগুলাই খুবই স্ট্রং। যদি হ্যাকটা হচ্ছে, হ্যাক হওয়ার পিছনে ওই ব্যক্তির দুইটা কারণ থাকে। আপনার ফেসবুক হ্যাক করতে পারা যায় না, কিন্তু আপনার ব্রাউজার হ্যাক করা যায় স্যার, খুব সহজে। ওকে, আর আমরা কি করি, ব্রাউজারে পাসওয়ার্ডটা সেভ করে রাখতেছি কুকিসের মধ্যে। আমি যদি কুকিসটা নিতে পারি আর ওই কুকিসটা নিয়ে আমার ব্রাউজারে অ্যাড করলে আমার ব্রাউজার আর আপনার ব্রাউজার সেম ব্রাউজার হয়ে যাবে। তখন আমাকে লগ ইন করতে হবে না, জাস্ট ফেসবুকে যাব, আপনার তো লগ ইন ছিলই, আমার জাস্ট অটোমেটিক লগ হয়ে যাবে স্যার। হুম, দুইটা নর্মাল, একদম নর্মালের ক্ষেত্রে তারা আচ্ছা, এটা দুইটা কারণে, দুইটা কি করতে পারে, সেটা হচ্ছে নর্মাল পাসওয়ার্ড। আচ্ছা, সেক্ষেত্রে কী করতেছে, সাপোজ আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দেন নাই। ওকে, সেটা সেক্ষেত্রে তো আমি পাসওয়ার্ডটা কোনো না কোনোভাবে গেস করছি। ওকে, এটা একটা হইতে পারে, গেস করে নেওয়া অনেক যদি সহজ হয়ে থাকে। অথবা আমি কী করবো, আপনার আইডিটা বন্ধ করে দিব প্রথমে, রিপোর্ট করে। বন্ধ করার পর রিকভারি প্রসেসটা আপনি করার আগে আমি হ্যাকার সুন্দরভাবে রিকভারিটা সাবমিট করব। 15 দিনের মধ্যে দেয়। যদি আগে ছিল করোনার আগ পর্যন্ত 15 দিনের মধ্যে তারা রিকভারি দিয়ে দিত। ওকে, বাট করোনার মধ্যে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন মনে হয় 1 মান্থ এর বেশি টাইম লাগে। ওকে, লাস্ট আমার ফ্রেন্ডের একটা আইডি ছিল,
অটোমেটিকলি হচ্ছে পাসওয়ার্ড দিচ্ছে নিচ্ছে না, পাসওয়ার্ড চেঞ্জ আর হচ্ছে অনেক ট্রাই করে 2-3 ঘন্টা করে হচ্ছে মনে হচ্ছে ডিলেট হচ্ছে ক্যাম থেকে স্ক্যান করে ফেস করে পরে হচ্ছে রিকভারি করা হয়েছে। আচ্ছা, তো স্যার আমরা আজকের সেমিনারটা এতটুকু রাখতেছি। স্যার মনে হয় আসবে, স্যার আসবে। সো আমি আজকে ডেমোটা খুব একটা আমি ডিটেলস যাচ্ছি না, কারণ আমি একটু ব্যস্ত ছিলাম, বাট আমরা নেক্সট টাইমে ডেমোটা একটু ট্রাই করবো। ওকে, জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা সেশন কেমন উপভোগ করলেন? অনেক ভালো, অনেক ইনফরমেটিভ, জি, অনেক কিছু জানতে পারছি। অনেক কিছু জানতে পারছেন। আচ্ছা, তো মোটামুটি হ্যাপি এই তো? Yes, yes. না স্যাটিসফ্যাক্টরি, না এক্সিলেন্ট, না ভেরি গুড? Excellent. একটু আসেন এখানে। এক্সিলেন্ট কেন বলছেন বলেন? আসলে কি শিখলেন? আসলে সাইবার সিকিউরিটিটা অনেক বড় একটা ব্যাপার, যে আমাদের নেটওয়ার্ক, পিসি, ডিভাইস, তারপর আমাদের সোশ্যাল মিডিয়ার আইডিগুলো, এভরিথিং সব কিছু মিলাই সাইবার সিকিউরিটিটা। তো মানে সাধারণত আমরা এগুলো একটা হিডেন একটা জিনিস, যে আমরা কিছুই জানি না এটার ব্যাপারে। আমরা সাধারণ যারা আছি তারা কিছুই জানি না, মানে এই জিনিসগুলো মানে বিহাইন্ড দ্য সিন হয়ে থাকে। তো এরকম অনেক কিছু যেটা স্যার এক্সপোজ করে দিছে আমাদের কাছে, এটা আসলে মানে এক্সপেক্টেড ছিল না যে আমরা এত কিছু জানতে পারবো আজকে। আচ্ছা, এটাই আসলে মেইন বিষয়। থ্যাংক ইউ। কি নাম আপনার? আবু সাইম। আচ্ছা, সাইম অত্যন্ত চমৎকার একটা ফিডব্যাক কমেন্ট বলছেন। তো আমি যদি এই দিকের আপনার নাম? হ্যাঁ, শফিক সাহেব যদি আসেন, যে আপনি আজকের যে সেশন সাইবার সিকিউরিটিতে, তো আপনার প্রতিক্রিয়া কি? আসলে সাইবার সিকিউরিটি সম্পর্কে হচ্ছে আমরা দেখা গেছে যে আমি অনেক কিছু জানতাম না আসলে, যে আমরা হচ্ছে ইন্টারনেট ইউজ করতেছি, এর মধ্যে কী ধরনের প্রবলেমে ফেস করতে পারি, এর মধ্যে আমাদের আইডিগুলো হ্যাক হয়ে যেতে পারে, ইনফরমেশনগুলো লিক হতে পারে। সেটা স্যার আর কি বুঝাইলো যে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে জিনিসগুলো হ্যাক হতে পারে আর কি। মোটামুটি আপনি যেটা মনে করতেছেন যে আজকের এই যে উপস্থিতি থেকে ফিজিক্যালি এই সেমিনারে অ্যাটেন্ড করে আপনি ইনফরমেশনগুলো আয়ত্ত করতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যদি এই দিকে ভাইয়াকে যদি একটু বলি, যে কী নাম আপনার? সরি, হ্যাঁ, শাকিব হোসেন ভাই, আসুন। হ্যাঁ, আপনি একটু যদি বলতেন যে আজকের সেমিনারে আপনি কি অ্যাকচুয়ালি নতুন ডিফারেন্ট কিছু কি পেয়েছেন, কিংবা যেটা আপনি আগে জানতেন না হয়তো এখন জানতে পারছেন। সেটা হচ্ছে আসলে আমরা শুনতাম, লোকমুখে শুনতাম যে সাইবার সিকিউরিটি, সাইবার হ্যাকিং, ইথিক্যাল হ্যাকিং। তো সেটা আজকে এখানে আসার পর হচ্ছে যে স্যার যেভাবে এক্সপ্লেন করলো কীভাবে এগুলোকে আমরা ইতে রাখবো, প্রোটেকশনে রাখবো, আমাদের ইতে রাখবো, কীভাবে হ্যাক থেকে নিরাপদে থাকা যায়, স্যারে এক্সপ্লেন করছে এইভাবে। এটা অনেক আমাদের জন্য উপকার হবে, হেল্প। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি যদি এদিকে আরও আছেন, অনেকেই আছেন, সবাইকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে সেশন কেমন, স্পেশালি অনেকে অনলাইনে অ্যাটেন্ড করছেন, অনলাইনে দেখতেছেন, তো সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের সবসময় একটা সব শেষে একটা প্রাইজ একটা থাকে, একটা সেশন হয়, কুইজ প্রতিযোগিতা, কোয়েশ্চেন টু আনসারের উপর বেস করে। তো এটা আমি এখন শুরু করব, কেমন? তো শুরু করার আগে আপনারা একটু মন দিয়ে শোনেন তো, কিছু তথ্য দিয়ে। এখানে আমাদের স্যার আছেন, তো এখানে আমি কিছু নোট করে আনছি আপনাদের কোয়েশ্চেন করার জন্য, কেমন? তো একটু মন দিয়ে শোনেন, কোয়েশ্চেন কিন্তু আসতে পারে যে কোনোভাবে। আমরা বলতেছি আমাদের দেশ, প্রিয় মাতৃভূমি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 1971-এ এই দেশ 16ই ডিসেম্বর স্বাধীন হয়, ঠিক না? ঠিক তার এক বছর পর 1972 আমেরিকা এবং রাশিয়া, এই যে দুই দেশের মধ্যে, তারা 1972-তে সাইবার সিকিউরিটি নামক যে কনসেপ্ট,
যে সিকিউরিটি, এটা তারা অনুধাবন করে। কথা বুঝতে পারছেন? তো তারা একটা এজেন্সি, একটা প্রজেক্ট নেই, এটার নাম হচ্ছে আরফানেট। কী নাম? আরফানেট, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। আরফানেটের ফুল ফর্ম কি? অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। এটা দিয়ে মূলত যে এ সেট অফ রুলস, এ সেট অফ ইনস্ট্রাকশনস, কিছু প্রোটোকলের কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উপরে তারা ক্রিয়েট করে। প্রোটোকল, কিছু প্রোটোকল আছে, তো প্রোগ্রামের সমষ্টি, এ সেট অফ রুলস, এ সেট অফ ইনস্ট্রাকশনস। তো এটার উপর বেস করে তারা ক্রিয়েট করে। সো এক্ষেত্রে যেমন এক্ষেত্রে 1986-এ রাশিয়ানরা কিন্তু অনেক অ্যাডভান্স সেই সময় পর্যন্ত, কেমন? তো আমেরিকার ভার্সেস রাশিয়া, তো তারা মিলে এই যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতেছে। কারণ হ্যাকার তো বিভিন্ন ইয়াতে থাকবে, এই দেশে থাকতে পারে, তাই না? তো স্ট্যান্ডার্ড যে কীভাবে প্রোটেক্ট করা যায় এটা নিয়ে তারা চিন্তা করে। আমরা তো হ্যাকার তৈরি করব না, কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে অ্যাওয়ারনেস করা যায়, কিভাবে দমন করা যায়, নিজেই সেফ থাকব এবং এটার অ্যাওয়ারনেসটা বাড়াবো কীভাবে, কেমন কীভাবে চোর ধরবো। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই না? এই যে আজকের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এখান থেকে আমরা সেটা শিখতেছি। সো যেমন আমাদের এখানে একটা কোয়েশ্চন থাকে যে দ্য ফাদার অফ কম্পিউটার সিকিউরিটি, দ্য ফাদার অফ কম্পিউটার সিকিউরিটি, জনককে কম্পিউটার সিকিউরিটি। এখানে ওটার নাম অগাস্ট মাসের নাম দিয়ে আসে, কেমন? অগাস্ট ক্যাট ফক্স, উনি হচ্ছেন কি কম্পিউটার সিকিউরিটির জনক। সো এই যে অগাস্ট মাস শেষ হওয়ার পরে এখন হচ্ছে অক্টোবর, এই অক্টোবরে সারা বিশ্বে আপনার কি পালন করা হয়? সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম পালন করা হয়। কেন? অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। আমি কিন্তু শুরুতে 4 স্টেপের কথা বলছি, মনে আছে? হ্যাঁ। সো আমি শেষ করলাম আজকে অনলাইনে, এবং যারা অনলাইন এবং ফিজিক্যালি আমাদের নিউ ট্রাইজন্স আইটিতে এই যে আমাদের যে আজকের যে সেমিনার অ্যাটেন্ড করেছেন, বোথ অনলাইন অফলাইন, সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা জানাচ্ছি। এবং আমি কুইজে চলে যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, আপনারা মুখে বলবেন না, হাত তুলবেন, কেমন? আর অনলাইনে আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন যারা লাইভে আছেন। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে আরফানেট, এটার ফুল ফর্ম কি? শুধু হাত তুলবেন। টাফ হয়ে গেল, ভেরি গুড। একটু অনলাইনে চেক করবেন, অনলাইনে যদি কেউ দিতে চায়, যে আমরা বলেছিলাম এটা কোডিং কিছু না, যদি বলতে পারেন তাহলে ভালো রিওয়ার্ড আছে। আপনারা ট্রাই করেন, এই অন্তত শুরু করেন। ARPANET, হ্যাঁ বলেন, অবশ্যই। না, নেট, শেষের যে নেট, এটা নেটওয়ার্কিং, রাইট? শেষের যে আরফানেটের লাস্ট এনইটি মানে কি? নেটওয়ার্কিং। হ্যাঁ বলেন, আপনি মনে হয় বলতে চাচ্ছেন। হ্যাঁ, অনলাইনে কি কেউ পার্টিসিপেট করছে? বলেন কিভাবে দিছে? মোহাম্মদ ওয়াসিম শেখ। Advanced Research Project Agency Network. ভেরি গুড শেখ সাহেব, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। আপনার জন্য আমাদের নিউ ট্রাইজন সাইটের পক্ষ থেকে একটা অ্যাওয়ার্ড আছে। আপনাকে কষ্ট করে আমাদের এই পান্থপথ অ্যাড্রেসে, আমাদের ব্রাঞ্চে এখানে আসতে হবে, আমাদের সেন্টারে এসে আপনি আপনার গিফটটা অবশ্যই কালেক্ট করে নিয়ে যাবেন। সেকেন্ড কোয়েশ্চেন, তো সেকেন্ড কোয়েশ্চনটা আপনাদের স্যার, যিনি এতক্ষণ কষ্ট করে আপনাদের নিয়েছেন সেশনটা, উনি আপনাদেরকে থ্রু করবেন। হ্যাকিংয়ের কয়টা ফেজ থাকে সাধারণত? হাত তুলবেন। হ্যাকিংয়ের কয়টা ফেজ? হাত উঠাবেন, মুখে বলা যাবে না।
এখানে আসলে এই এই ওকে, আপনি আসেন দেখি আনসারটা। এখানে আসেন কাইন্ডলি প্লিজ। হ্যাঁ বলেন। যে হ্যাকিংয়ের 5টা ফেজ আছে। 5টা ফেজ, উত্তর কি সঠিক হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আসেন, এখানে আসেন, এখানে আসেন। তো আপনার জন্য আমাদের ট্রাইজন্সের পক্ষ থেকে একটা গিফট আছে। তো গিফটটা আপনার স্যার আপনাকে দিবেন। এদিকে আমরা একটু ক্লোজ হই। এই পাশে আসেন, রিয়েল এদিকে আসেন। হ্যাঁ, উনি 5 পেজ। ওকে, থ্যাংক ইউ। আপনার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার হচ্ছে 3rd কোয়েশ্চেন, সেটাও আমি আপনাদের স্যারকে দিচ্ছি, কেমন? থার্ড কোয়েশ্চেন। স্যার তো অনেক কিছু পড়িয়েছেন, তাই না? এর মধ্যে থেকে একটা কোয়েশ্চন। একটা সহজ করি। আচ্ছা, আমরা ইনফরমেশন গ্যাদারিংয়ে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়? ইনফরমেশন গ্যাদারিংয়ের কয়টা ক্যাটাগরিতে হাত তুলবেন? কাইন্ডলি আপনি আসেন, যেহেতু আপনি হাত তুলছেন, এখানে আসুন প্লিজ, কষ্ট করে আসুন। কয়টা ক্যাটাগরি? তিনটা ক্যাটাগরি। ইনফরমেশন গ্যাদারিং কয়টা, মানে ক্যাটাগরি কয়টা ছিল ইনফরমেশন গ্যাদারিং? 3টা। উত্তর সঠিক হয় নাই। কাইন্ডলি প্লিজ কাম। Okay, how many categories? I think 2. Two. Very good. আমাদের ট্রাইজন্সের পক্ষ থেকে আনিসুর রহমান রিয়েল সাহেব এবার গিফটটা প্রোভাইড করতেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর আনসার। তো লাইভে যারা আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক কষ্ট করে আপনারা আজকে সেশনটা উপভোগ করছেন। আমরা আগামী ফ্রাইডে ইনশাল্লাহ নতুন কোনো টপিকস নিয়ে আবার উপস্থিত থাকব। সেই পর্যন্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ। খুদা হাফেজ।